লাইভে দিচ্ছ সেজন ভাই ঠিক আছে কিনা? লাইভে দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে। ডিজিটাল মার্কেটিং এন্ড এফ কমার্স ফর বিগিনার্স এর প্রথম প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি সৈয়দ মাহমুদ মোর্শেদ শাকিলকে। শাকিল প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شأنك هو الأبتر صدق الله العظيم। অর্থ, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন, যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ। ধন্যবাদ সেজন ভাই। ধন্যবাদ শাকিল। সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের এই ডিজিটাল মার্কেটিং এন্ড এফ কমার্স ফর বিগিনার্স এর জন্য। আসলে আমাদের প্রোগ্রামটা টোটালটাই ডেডিকেট করা হয়েছে আমাদের বিজনেস ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে। আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যটা ছিল হচ্ছে টোটাল ডিজিটাল মার্কেটিং এবং এফ কমার্স এর জিনিসটাকে আমাদের স্টুডেন্টকে আয়ত্তে আনা। যেভাবে আমরা সবাই অনলাইন মুখী হচ্ছি, আমরা যেভাবে অনলাইনের দিকে সবাই আগাচ্ছি, আমাদের প্রোগ্রামটা অনলাইনেই হচ্ছে। তো আমাদের এই অনলাইনের ভেতরে যে আমাদের যে মার্কেটিং টুলস গুলো আছে, এগুলো আমরা প্রপার ভাবে ইউজ করতে পারি, প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারি, এগুলো সম্পর্কে যাতে খুব ভালোভাবে জানতে পারি, এটাকে বেস করে আমাদের বিজনেস ডিপার্টমেন্ট থেকেই এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। তো প্রথমেই আমি আমাদের সম্মানিত লক্ষণ স্যার, আমাদের বিজনেস ডিপার্টমেন্টের হেড, তাকে স্যার কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার। ধন্যবাদ সেজান। আজকে এই ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাপ কমার্স ফর বিগিনার্স প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অধ্যক্ষ ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্যার, প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকগণ এবং বিভাগীয় প্রধান এবং আমার প্রিয় ছাত্রছাত্রী এবং ভিউয়ার্স এবং অডিয়েন্সেস বিভিন্ন জায়গা থেকে যারা ফেসবুক লাইভে আমাদের এই প্রোগ্রামটা তে জয়েন করেছেন। তো আমাদের এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি অনেকদিন থেকে মানে আমরা প্ল্যান করছি যে আমরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আমরা আমাদের ছেলেমেয়েরা যারা বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এগুলো নিয়ে তাদের কি করা যায়। তো আমরা ভাবলাম যে ডিপার্টমেন্ট থেকে তাহলে একটা ইনিশিয়েট নেওয়া হোক, আমরা ডিজিটাল মার্কেটিং এর উপরে ফান্ডামেন্টালস বিগিনার্স একটা প্রোগ্রাম করি, দেন আমাদের অডিয়েন্সেস ভিউয়ার্স অ্যাজ ওয়েল এজ আমাদের স্টুডেন্টদের ডিমান্ডের উপরে বেসিস করে আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে আমরা এই প্রোগ্রামটাকে আরো কন্টিনিউ করব। তো প্রাথমিকভাবে আমরা এই প্রোগ্রামটাকে স্টার্ট করেছি, আজকে আমাদের প্রথম ওপেনিং প্রোগ্রাম। আমরা এটা 1 মান্থ লং প্রোগ্রাম, উইকলি 4 উইক সেগমেন্টে আমাদের প্রোগ্রামটা ভাগ করা হয়েছে, যেখানে বিভিন্ন টাইটেলের উপরে বিভিন্ন সাবজেক্টের উপরে টপিকসের উপরে ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং গুলা হবে। এবং মোর সিগনিফিকেন্টলি যেটা আমাদের এই 4টা সেশনে আমাদের যারা রেজিস্টার্ড অডিয়েন্সেস আছে, আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং যে বাইরে থেকেও যারা কেউ যদি রেজিস্ট্রেশন করে থাকে আমাদের এই প্রোগ্রামে, যারা এই 4টি ওয়ার্কশপ 1 মাসে কমপ্লিট করবে তাদের কাছে অটোমেটিক্যালি আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাইনে তারা একটা অটোমেটিক্যালি ডিজিটালি তারা একটা সার্টিফিকেশন পেয়ে যাবে যে তারা এই ধরনের একটা ডিজিটাল মার্কেটিং এবং অ্যাপ কমার্সের উপরে একটা ওয়ার্কশপ করেছিল। সো এই সার্টিফিকেশন এবং তার পাশাপাশি আমাদের ছেলে মেয়েদের যদি বলে যে স্যার আমাদের এই প্রোগ্রামগুলা আমরা আরো করতে চাই, আমাদের একটু অ্যাডভান্স লেভেলে প্রয়োজন, দেন আমরা এটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। আর মূলত মেইন অবজেক্টিভস হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখন ডিজিটাল মিডিয়াতে থাকি মোস্ট অফ দ্য টাইম, আমরা ফেসবুক, ইউটিউব, দেন হচ্ছে মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলাতে থাকি, ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকি। সো
এর পাশাপাশি আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা এখন ই কমার্স করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিজে বিজনেস করছে, এন্টারপ্রেনার হিসাবে নিজেদেরকে ডেভেলপ করেছে, কেউ কেউ ডিজিটাল মার্কেটিং এ করছে, ফ্রিল্যান্সিং এ করছে। তা আমরা এই অলরেডি এগুলা আমাদের বিজনেস ডিপার্টমেন্টের আর ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রী এই জিনিসগুলা করছে। আমরা চাচ্ছি এই পরিধিটাকে আরো বাড়ানোর জন্য, বিকজ এই কোভিড-19 আমাদেরকে একটা বেটার অপরচুনিটিস দিয়েছে, আমাদেরকে বেটার অপশনস দিয়েছে টু প্রসিড অন। সো দ্যাট ইজ ওয়াই আমরা এইমটাকে, এই গোলটাকে আমরা মাথায় রেখে এই ডিজিটাল মার্কেটিং এর বিগিনার্স আমরা টাইটেলটা দেওয়াটার মূল উদ্দেশ্যটাই হলো যে অ্যাকচুয়ালি উইল স্টার্ট ফ্রম দ্য ভেরি বটম লাইন অফ দ্য ডিজিটাল মার্কেটিং কনসেপ্টস, দেন if the participation, if the interest and as well as the demand of our students comes to us, and we will go for the advanced level. And definitely Daffodil Institute of IT এবং Bachelor of Business Administration department always think about the betterment of the students to make them competent in the market, to develop their skills in such a way which will help them to self-develop in all perspective, in all dimensions. So that is our main motive, that is our main objectives, to make our students dynamic, to make our students versatile, and to make our students very independent by their own. So আমি আর কথা এক্সটেন্ড করছি না, বিকজ দিস ইজ দ্য প্রোগ্রাম অ্যাবাউট ট্রেনিং। সো আমি সবাইকে এই প্রোগ্রামের আয়োজনে যারা যারা কন্ট্রিবিউশন করেছেন, যারা যারা বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক জনাব আমিনুল হক রাসেল স্যার, ওনার উনি এই ছাত্রছাত্রীদের সাথে কমিউনিকেট করেছেন, এবং এই টোটাল প্রোগ্রাম আয়োজনে আরো আমাদের যারা ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলী আছেন, এবং আমাদের বিশেষ করে আমি বলবো আমাদের সেজান এবং যারা আজকে ট্রেনার, তাদের সবাইকে, এবং আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আসলে প্রোগ্রামটায়, অবশ্যই আপনারা এই প্রোগ্রামের থেকে কিছু নলেজ পাবেন, কিছু ভ্যালুস আপনাদের ভিতরে অ্যাড হবে, যেটা অ্যাকচুয়ালি আপনারা এখনকার সময় এবং সামনের সময়গুলোতে এই জিনিসগুলোকে কাজে লাগাবেন, এবং আপনাদের অপরচুনিটিস গুলা, স্কোপস গুলা আরো বাড়বে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুন্দর জীবন এবং নিরাপদ জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই ক্ষেত্রে আমি আমাদের অধ্যক্ষ মহোদয় জনাব ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্যারকে মূল্যবান বক্তব্য দিয়ে প্রোগ্রামটা স্টার্ট করার পারমিশন দিলে স্যার, আমরা ট্রেনাররা তাদের প্রোগ্রামটা স্টার্ট করে দিবে বা তাদের সেশনটা স্টার্ট করে দিবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। Yes, you can start. Thank you, sir. সেজান। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। স্যার, আমরা আমাদের প্রোগ্রামটা সাজিয়েছিলাম আসলে ডিজিটাল মার্কেটিং এর উপরে বেসিক একটা ফোকাস করে। দেখা যায় যে আমরা যারা ই কমার্স বা এফ কমার্স বিজনেস যারা রান করি, আমাদের সবার একটা ফেসবুক পেজ আছে, যেখানে আমরা সবাই নিত্য নতুন আমরা নতুন যে প্রোডাক্ট গুলো নিয়ে বা সার্ভিসেস গুলো যে আমরা যেভাবে রান করি, সেই রানে আমরা অনেকেই অনেক সময় অনেক ছোটখাটো মিস্টেক গুলো করে ফেলি, যেগুলো আমরা আসলে নোটিস করি না। দেখা যায় যে আমাদের প্রোডাক্টের থেকে প্রোডাক্টের ডেসক্রিপশন বেশি থাকে, অনেক সময় অ্যাডের ডিজাইন ঠিক থাকে না। দেখা যায় আমরা যে বুস্টিং গুলো করি বা প্রমোশন যেগুলো করি, এগুলোর আসলে কনসেপ্ট গুলো যদি আমরা ঠিকভাবে ক্লিয়ার না থাকি, তাহলে দেখা যায় যে মোর দেন 98% অফ মানি আসলে আমরা ওয়েস্ট করি এখানে। দেখা যায় $5 $10 ছোটখাটো বুস্ট করতে করতে আমরা আসলে এখানে ওয়েস্ট অফ মানি করি। তো ফেসবুকের অ্যাকর্ডিং টু ফেসবুক, আসলে ফেসবুকে মোর দেন 70% অফ মানি আসলে ওয়েস্ট হয় ডিউ টু দ্য ল্যাকিংস অফ স্ট্র্যাটেজি। কিভাবে আসলে স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, কিভাবে আসলে অ্যাডটাকে রান করতে হবে, কিভাবে অ্যাডটাকে সাজাতে হবে, এই জিনিসটা আসলে প্রপার ট্রেনিং বা প্রপার এক্সপার্টস দ্বারা যখন আমরা জানতে পারবো, তখন আসলে আমরা আমাদের বিজনেসটাকে আরো সুন্দরভাবে রান করতে পারবো। আমরা ডেটা ড্রিভেন এর মতো বড় বড় পর্যায়ে গিয়ে মার্কেটিং করতে পারবো।
নর্মালি স্যার আমি যদি একটু কিছু বলি, সেটা হচ্ছে যে আমরা মোটামুটি কম বেশি অনলাইন বেসড সবাই। আজকাল কোভিড-19 এর কারণে আমরা আরো বেশি অনলাইন মুখী হয়ে গেছি। আমরা এখন শপিং করি হচ্ছে অনলাইনে, আমরা এখন ফুড অর্ডার করি হচ্ছে অনলাইনে। নর্মালি আমরা এখন চাল ডাল, নর্মাল যে মাছের যে ডেইলি যে বাজারগুলো আছে এগুলো কিন্তু আমরা করি আজকাল টোটালটাই অনলাইনে। চালডাল.com কিন্তু পুরোপুরি একটা অনলাইন বেসড একটা প্ল্যাটফর্ম, যেখানে ঢুকে আমরা নিত্য নতুন জিনিসগুলো অনলাইনে পারচেস করি। আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 10 বছর না, আজ থেকে 2 বছর আগেও যদি আমি চিন্তা করি বা আমরা চিন্তা করি, আমরা কিন্তু কেউই কখনো চিন্তা করতে পারতাম না যে আমাদের নিত্য নতুন জিনিস যেগুলো আমরা মানে ডেইলি কনজিউম করি, যেমন হচ্ছে খাবার, চাল ডাল, তেল, মুরগির মতো যে জিনিসগুলো, এগুলো আমরা আসলে ঘরে বসে পারচেস করবো, এটা কেউ কখনো চিন্তা করিনি। বাট এখন সেই জিনিসগুলো চলে আসছে, আমাদের টাইম সেভ হচ্ছে, আমরা রাতে বসে অর্ডার করতে পারছি, সেটা ভোরবেলা হলে আমাদের ডোর স্টেপে চলে আসছে, জিনিসটা আরো বেশি স্মুথ হয়েছে। তো এই জিনিসগুলো যখন আমরা বিজনেস ব্যাকগ্রাউন্ডে যারা যখন মার্কেটিং করতে যাই, তো আমাদের দেখা যায় যে ট্রেডিশনাল মার্কেটিং এর থেকে ডিজিটাল মার্কেটিং আমাদের লোয়ার কস্টে আমরা বেশি ভলিউম কে টার্গেট করতে পারি। যেমন হচ্ছে যে আমরা ট্রেডিশনাল মার্কেটে যদি আমি নর্মালি যদি বলি যে আমি পত্রিকাতে একটা অ্যাড দিব, নর্মালি ওয়েল নন যে পত্রিকাগুলো আছে ওগুলোতে অ্যাড দিলে একটা ভাস্ট অ্যামাউন্ট অফ মানি আমাকে স্পেন্ড করতে হয়। তাও আমি জানি না যে আদৌ কতজন মানুষ এটাকে রিড করেছে, কতজন মানুষ আমাকে দেখেছে, সেটার কোনো ট্র্যাকিং আমার কাছে নাই। বা কত আমি ফিল্টারও করতে পারবো না যে আসলে আমার ওই প্রোডাক্টটা বা আমার ওই অ্যাডটা সবার জন্য না। এমন হয় অনেক সময় যে লাইক হচ্ছে ডাইপারের যদি অ্যাডটা নিয়ে আমি যদি কনসেপ্টটা বলি, যে ডাইপার কিন্তু আসলে এই অ্যাডটা কিন্তু সবার জন্য না, এই একটা স্পেসিফিক একটা টার্গেট গ্রুপ অফ পিপলকে টার্গেট করা। তো পত্রিকায় অ্যাড দিলে কিন্তু আমরা স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে টার্গেট করতে পারি, সেটা কিন্তু ম্যাস অডিয়েন্সকে টার্গেট হয়ে যায়। তো ফেসবুক বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কিন্তু আমরা সেটাকে ইজিলি টার্গেট করতে পারি, যে স্পেসিফিক একটা অডিয়েন্স গ্রুপ অফ পিপলকে টার্গেট করে কিভাবে আমরা গ্রো করতে পারি, কিভাবে লয়াল কমিউনিটি বিল্ড করা যায়, সেই কমিউনিটিকে ইউজ করে কিভাবে আমরা ডেটা ড্রিভেন করতে পারবো, কিভাবে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক যে থাকবে সেটাকে আরো আরো ড্রাইভ করবো, আরো কিভাবে বাড়বে। তো এই বিস্তর জিনিসটাকে আমরা সংক্ষেপে একটা বিগিনার্স কোর্স করেই আজকের আমাদের প্রোগ্রামটা শুরু করা। তো আমি হচ্ছি প্রোগ্রামের মডারেটর, আমি হচ্ছি শ্রেজান। আমি আমি অ্যাপ্রেন্টিস হিসেবে আছি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি তে। আর আমি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করছি প্রায় বিগত 5 বছর যাবত, বিভিন্ন কোম্পানিতে ফ্রিল্যান্সিং করে আসছি। তো আমি এখন ইন্ট্রোডিউস করবো আমার আরো 2জন ট্রেনার, আমার খুবই কাছের দুইজন ছোট ভাই। প্লিজ তোমরা একটু নিজেদেরকে ইন্ট্রোডিউস করো। থ্যাংক ইউ সুজান ভাই। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভার্সিটি কে এবং লক্ষণ স্যার, রাস্তা স্যার, সবাই এরকম আমাকে একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য। ক্যামেরা অন করো তো, ক্যামেরা অন। ওকে, সরি। আচ্ছা, আমি অভিক কর্মকার, একজন ফ্রিল্যান্সার। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস লাইক ফাইবারে আমি প্রায় বছরখানেক যাবত কাজ করে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর উপরেই। এছাড়া পাশাপাশি টুকটাক কিছু গ্রাফিক্স নিয়েও কাজ করি। আর তার থেকে বড় পরিচয়, আমি ভার্সিটির একজন স্টুডেন্ট, আমি বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি বিবিএ ডিপার্টমেন্ট থেকে 7 ব্যাচের একজন স্টুডেন্ট। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শুভ দে। আমি হচ্ছি একজন ডিজিটাল মার্কেটার বলতে পারেন, কারণ আমরা ফ্রেন্ডরা মিলে মানে আলতাসুইক ফার্ম অফ ডিজিটাল মার্কেটিং নামে একটা কোম্পানি আর কি রান করি। তো সেইখানে আমি হচ্ছে জেনারেল ম্যানেজার হিসেবে আছি। আর পাশাপাশি আর্টলিংক ইনফরমেশন টেকনোলজি নামে একটা প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন ধরনের কোর্স করানো হয়, সেইখানে আমি ডিজিটাল মার্কেটিং এর একজন ট্রেনার হিসেবে আছি। আর তাছাড়া বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে থাকি। আর লোকালি কিছু ক্লায়েন্ট আছে, যেগুলো হচ্ছে লোকালি কিছু ক্লায়েন্টের সাথে কিছু ডিল করে থাকি। তো বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে আর কি দেখা যায় যে প্র্যাকটিক্যালি কিছু কাজ করতেছি আমরা, যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন যে প্র্যাকটিক্যাল যে ইস্যুগুলো থাকে, তো সেইগুলো দেখা যায় যে অনেক সময় অনেক বিশেষ করে দেখা যায় যে আমরা যে লোকালি যে জিনিসগুলো নিয়ে কাজ করি বা লোকাল মার্কেট প্লেস বা আমাদের কান্ট্রি বেসড যেটা আর কি বলতে পারেন, তো এই সমস্ত মার্কেটিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় খুব ইজিলি ছোটখাটো ভুলগুলো করে ফেলি। মানে দেখা যায় যে আমরা ওটা মানে ধরতেও পারি না, এমন কোনো ভুলগুলো করে ফেলি। তো সেই ভুলগুলোর অবশ্যই কারণ আছে, হয়তো বা কিছু স্ট্র্যাটেজি ভুল হয়ে থাকে আমাদের, বা আমরা ওই জিনিসটাকে কিভাবে অ্যাপ্লাই করব সেটা জানি না। তো যাই হোক, যেহেতু আজকের এই প্রোগ্রামটা আমরা স্টার্ট করেছি আমাদের স্যারদের পারমিশন নিয়ে, সো এখানে হয়তো অনেক কিছুই শেখানো হবে, আবার আপনারা অনেক কিছু নতুন কিছু জানতে পারবেন। চেষ্টা করব নতুন কিছু জানানোর আপনাদের, তাহলে সাথে থাকুন আমাদের সাথে। ধন্যবাদ আমার 2জন ট্রেনারকে। তারা আসলে আজকের পুরো সেশনটাই তারা কভার করবে। আমাদের পুরো এই সেশনটা 1 মাস ব্যাপী
লেন্থ করা। তো প্রথমেই আমি ওয়েলকাম জানাচ্ছি অভি কর্মকারকে। প্লিজ অভি, তুমি তোমার সেশনটা শুরু করতে পারো। ওকে, থ্যাংক ইউ সুজন ভাই। একটু আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার একটু কথা বলবেন, তো স্যারের কথাটা একটু নিয়ে নেই আমরা, তারপরে আমরা ইয়েতে চলে যাব, ট্রেনিং এ চলে যাব। ঠিক আছে স্যার, একটু আপনার স্যার একটু যদি 5 মিনিট একটু কিছু বলতেন আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, তারপর স্যার ট্রেনিংটা স্টার্ট হয়ে যাবে। স্যার বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো ভাবছিলাম যে আমি নিজেও আজকে লিসেনার এবং আমি শুনবো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে। এটা তো আমার জন্য প্রাউড যে আমার স্টুডেন্টরাই ট্রেনার। সো আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এফ কমার্স একটা চমৎকার আয়োজন করেছে এবং সেটা আবার ফেসবুকে লাইভ হচ্ছে। তো এটা অবশ্যই নিঃসন্দেহে ভেরি গুড পার্ট অফ আওয়ার স্টাডি, যে আমরা বিজনেস শিখতেছি, বিজনেস শেখার সাথে সাথে বিজনেসের যে প্রপার অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা সবচেয়ে জরুরি বিষয়। আজকে আমরা আমাদের বিজনেস ফ্যাকাল্টির পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছে যে ডিজিটাল মার্কেটিং এবং এফ কমার্স, এটা খুবই টাইম বিফিটেড একটা ডিসিশন। কারণ আজকে আমরা নিউ নর্মাল এজে আমরা আজকে রান করছি, আমরা আজকে এটাকে এনজয় করতেছি। আজকে বাংলাদেশ পূর্বে সে বাংলাদেশ নেই। আজকের বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, সত্যিকার অর্থে যেটা আরো 10 বছর পরে বা 20 বছর পরেও আমরা সেই বাংলাদেশ দেখতাম না। আজকে করোনার একটা শত নেগেটিভের মধ্যে একটা পজিটিভ বিষয় হচ্ছে যে ডিজিটালাইজেশন। আজকে প্রত্যেকটা বিষয়ে যে এমন কোনো আমার মনে হয় সেক্টর নাই যেখানে আজকে কেউ চিন্তা করতেছে না যে ডিজিটাল ওয়েতে সে কমিউনিকেট করবে, সে মুভ করবে, সে পারচেজ করবে, সে সেল করবে। এটা হোক গ্রাম, হোক শহর, হোক ডেভেলপ কান্ট্রি, হোক ডেভেলপিং কান্ট্রি, হোক আন্ডার ডেভেলপ কান্ট্রি, wherever everybody, every place, every person are thinking, and very important, very enjoyable এবং very prospective issue হচ্ছে যে বাংলাদেশে আজকে আমি গ্রামে যাই দেখি যে মানুষ বলতেছে অনলাইনে আমি ক্লাস করতেছি। কিন্ডারগার্টেনের বাচ্চারা বলে যা বাচ্চার অনলাইনে ক্লাস হচ্ছে। ডিজিটালাইজেশন এক চমৎকার একটা যোগপথ শুরু হয়েছে। আমি এটা পজিটিভ নেগেটিভ বলবো না, সময় বলে দিবে যে কতটা পজিটিভলি আমরা সেটাকে অ্যাডপ্ট করতে পেরেছি। সব জায়গায় পজিটিভ নেগেটিভের বিষয়টা থাকে। আমার চেয়ারম্যান স্যার ডক্টর মোহাম্মদ সবুর খান একটা কথা বলেন যে রাস্তায় চলতে গেলে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়, দুর্ঘটনা ঘটে, তাই বলে কি আমরা রাস্তায় বের হই না? আমরা গাড়ি চালাই না, গাড়ি চড়ি না? চড়ি। ঠিক তেমনি ডিজিটালাইজেশনের কিছু নেগেটিভ দিক আছে। ডিজিটালাইজেশনের কারণে অনেক প্রবলেম হচ্ছে, সোসাইটিতে এমন কথা হচ্ছে, কিন্তু এটাও সত্য যে আমরা কতটা এটাকে ইউজফুলি ইউজ করতেছি। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এটা বিষয় হচ্ছে যে কতটা ইউজফুলি, কতটা পারফেক্টলি, কতটা অ্যাপলি আমি সেটাকে ইউজ করতে পারতেছি। তো ডিজিটালাইজেশন আজকে আমাদের লাইফকে অনেক স্পিডি করেছে এবং আজকে এই গত 9 মাসে আমরা যেটা দেখেছি যে আলহামদুলিল্লাহ আমি বলবো যে সারা বাংলাদেশে একটা রিভলিউশন হয়ে গেছে এবং এই রিভলিউশনের মধ্যে ড্যাফোডিল, টোটাল ড্যাফোডিল ফ্যামিলি ইনক্লুডিং ডিআইআইটি, ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এটা ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। সেই সুবাদে আমি আমার ছাত্ররা যারা আছে এখানে প্রায় 82 টোটাল পার্টিসিপেন্টস, আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি অফ দ্য রেকর্ড একটা কথা বলতে চাই, আমি অনেক সিনিয়রদের সাথে
অনেক সিনিয়র, অনেক অর্গানাইজেশন প্রিন্সিপালদের সাথে কথা বলি, অনেক সময় মিটিং করি, অনেকের এমন প্রবলেম হয় যে তারা সামহাউ কমিউনিকেট করতে পারে না। কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে এমন অ্যাডাপ্টেশন আসছে যে দে আর এক্সপার্টলি ডুইং অল দি ওয়ার্কস in the context of digitalization, in the context of meeting, in the context of discussion, in the context of class taking. তো আমি মনে করি যে আজকের ডিজিটালাইজেশনে যে ওয়ার্কশপ হবে, সেই ওয়ার্কশপ থেকে আমি কি শিখবো, কি লার্নিং আমার হবে। এক তো হচ্ছে আমার এটার অ্যাপ্লিকেশন শিখতে হবে, আমি কতটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লিকেশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমি শিখলাম কিন্তু অ্যাপ্লাই করতে পারলাম না। অ্যাপ্লিকেশনটা আমাকে শিখতে হবে ভালোভাবে, এবং মার্কেট ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশনটা যদি হয়, এটা যদি মার্কেট ওরিয়েন্টেশনের ক্ষেত্রেও আমি বলবো যে ডিফারেন্সিয়েশন, এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রেও ডিফারেন্সিয়েশনটা কিভাবে আনা যায়, কত চমৎকার ভাবে এটা আমি আমার কমিউনিকেট করতে পারছি আমার কাস্টমারের কাছে। আজকে আমি আমার কনজিউমার বিহেভিয়ার পড়াতে যে আমি যখন আমার স্টুডেন্টদের জিজ্ঞাসা করলাম যে আপনারা ফেসবুকে যখন অ্যাড আসে ওই অ্যাডটা পছন্দ করেন কিনা, কয় স্যার আমার একটা অ্যাড 3 সেকেন্ডের অথবা 8 সেকেন্ডের একটা অ্যাড হয়, ওই 8 সেকেন্ডের অ্যাডটাকে আমি একদম মানে ডিস্টার্বিং, সিম্পলি ডিস্টার্বিং। তার মানে কি, অডিয়েন্স কিন্তু চাচ্ছে না যে আমি এখানে অ্যাড দিই, তারপর আমি দিচ্ছি, জোর করে খাওয়াচ্ছি। তো জোর করে খাওয়ালে কি ভমিটিং হয়। তাহলে আমাকে দেখতে হবে যে হোয়াট অ্যাড শুড বি, হোয়াট প্রমোশন শুড বি, so that people will learn, people will nicely adapt with this, enjoy this thing. যে এমন আবার আরেকজন বলছে যে না স্যার আমি কিন্তু অ্যাডটা খুঁজে এই কারণেই যে অ্যাডটাকে আমি পছন্দ করি, এরকম অ্যাড হইলে আমার ভাল লাগে, গ্রামীণ অ্যাডের কথা বলো, এই অ্যাডের কথা, সেই অ্যাডের কথা বললো। তো আমার একটাই হচ্ছে তোমাদের কাছে অ্যাডভাইস অর সাজেশন, যে আমার এই ডিজিটালাইজেশনকে আমি শিখবো, এমন ভাবে আমি এটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করবো এবং অন্যকে শেখানোর চেষ্টা করবো যেখান থেকে আমরা ম্যাক্সিমাম আউটপুটটা নিতে পারবো ইনশাল্লাহ। এবং সেই ম্যাক্সিমাম আউটপুটটা নেওয়ার জন্য নিশ্চয়ই এখানে দারুণ কিছু ওয়ে আছে, দারুণ কিছু স্ট্র্যাটেজি আছে। এই ট্রেনিং এর সাথে, এই ওয়ার্কশপের সাথে যদি স্ট্র্যাটেজি মিলে যায়, তাহলে দেখবা যে আমাদের ডিআইটি থেকে ভালো ভালো লিডার তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তা আশা করি যে এই ওয়ার্কশপটা আরো প্রাণবন্ত হবে, চমৎকার হবে, লার্নিং হবে। এবং সেখান থেকে আমরা এটাও ডিক্লেয়ার করেছি যে আমি লক্ষণটা বলেছি, যদি ভালো আমি আউটপুট পাই তা আমি এটাকে আমাদের চেয়ারম্যান, অনারেবল চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান স্যারের কাছে এবং আমাদের সিইও স্যারের কাছে এটাকে আমরা প্রেজেন্ট করাবো, এবং আমি তোমাদের জন্য রিওয়ার্ডের ব্যবস্থা করব। রিওয়ার্ডটা এখনই ডিক্লেয়ার করলাম না, অবশ্যই রিওয়ার্ড হবে, ভেরি নাইস অ্যাট্রাকটিভ রিওয়ার্ড। যদি আমরা মনে করি যে ইয়েস ইউ হ্যাভ ডান ভেরি গুড ওয়ার্ক অ্যান্ড ইউ আর রিয়েলি পটেনশিয়াল, ইউ আর রিয়েলি ইনোভেটিভ। সো আমি আশা করবো যে এই 1 মাসের মধ্যে তোমরা এমন কিছু দেখাবা যে দেখানোর মাধ্যমে দেশ এবং কর্পোরেট এবং জিআইটি এবং জিআইটি অডিয়েন্স সবাই উপকৃত হবে, এবং এটা প্রুভ হবে যে ইয়েস জিআইটি হ্যাজ গিভেন দ্য রাইট এডুকেশন হুইচ উইল লিড দ্য কান্ট্রি ইনশাআল্লাহ। তা আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার শুভকামনায় আমি আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। সেজান এবার স্টার্ট করে দেন, ট্রেনিংটা ট্রেনারদের স্টার্ট করে দেন। থ্যাংক ইউ স্যার। আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার অনেক সুন্দর কথা বলেন আমাদের জন্য। ইনশাআল্লাহ স্যার আমরা চেষ্টা করবো এই 1 মাসের মধ্যে সমস্ত প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। ইনশাআল্লাহ আমাদের যারা অডিয়েন্স থাকবে তারা আমাদের থেকে অনেক কিছু জানতে পারবে। তো আমি আমাদের প্রথম ট্রেনার অভি কর্মকারকে বলছি তার সেশন শুরু করার জন্য। ওকে, থ্যাংক ইউ সুজন ভাই। আমি এই জায়গায় আরেকটু বলে রাখি, আমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রথমে হচ্ছে আমরা হ্যান্ড রেইজ করব, এখানে একটা হ্যান্ড রেইজ অপশন আছে, হ্যান্ড রেইজ করব, হ্যান্ড রেইজ করে আমরা আমাদের প্রশ্নটা আমাদের চ্যাট বক্সে লিখবো। আর কেউ যদি আমরা ক্যামেরা অন করে কোনো প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে চ্যাটে লিখে দিতে হবে যে আমি ক্যামেরা অন করে প্রশ্ন করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সুজন ভাই। এবং
আচ্ছা, আজকে আমাদের ফার্স্ট সেশন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যাপ কমার্স ফর বিগিনার্স। আচ্ছা, তার মানে আমরা বিগিনার্স লেভেলে একটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া নিতে যাচ্ছি। একদম শুরুতেই যদি বলি, এখন আমাদের টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং অ্যাপ কমার্স, অর্থাৎ আমরা বেসিক্যালি ফেসবুকটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। কজ আমরা আমাদের এই পার্সপেক্টিভে, এশিয়া পার্সপেক্টিভে বলে, আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুকে অনেক বেশি ইন্টারেক্টিভ থাকি। আমাদের যদি মার্কেটিং গুলো বলি, আমাদের প্রমোশন গুলো বলি, আমরা অনেক বেশি ফেসবুকটা অনেক বেশি গুরুত্ব দিই। তো এই সবকিছু সোশ্যাল মিডিয়া বলি, দেন সার্চ ইঞ্জিন বলি, সবকিছু ডিজিটাল মার্কেটিং এর পার্ট। তাহলে ফার্স্ট অফ অল আমাদের বোঝা উচিত অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি। একদম বেসিক থেকে আজকে আমাদের, যদিও এই সেশনটা একদম বেসিক যাবে এবং আমরা একটু বোর হতে পারি, কিন্তু বোর ট্রাই করবো না। আমরা চেষ্টা করবো যে একটু এনজয় করার জন্য যতটুকু পসিবল। ওকে, তাহলে ফার্স্টে যদি যাই, ডিজিটাল মার্কেটিং আসলে অ্যাকচুয়ালি বিষয়টা কি। ডিজিটাল মার্কেটিং, এখানে দুইটা ওয়ার্ড পাইতেছে, একটা ডিজিটাল, একটা হচ্ছে মার্কেটিং। যদি আমরা একটু এলাবোরেট করি, ফার্স্ট অফ অল আমাদের কিন্তু মার্কেটিং বিষয়টা সম্পর্কে জানা উচিত। আশা করি আমরা অনেকেই মার্কেটিং বিষয়টা বুঝি, সবাই বুঝি, তাও আমি একটু আমার মতো করে ট্রাই করি। যদি বলি, আমি ওভারঅল মার্কেটকে অ্যানালাইসিস বা রিসার্চ করে প্রোডাক্ট ও সার্ভিসের প্রপারলি একটা প্রমোশন চালানোর দ্বারা সেলস যদি জেনারেট করতে পারে, এখানে আমি একটা ওয়ার্ড বলতেছি বারবার, সেলস জেনারেট করতে পারাটা, এই যে প্রসিডিওরের কাজ করতেছে, এটি অ্যাকচুয়ালি মার্কেটিং আমার। তো এই ক্ষেত্রে এটা যদি মার্কেটিং হয়, এক্ষেত্রে আমরা করতেছি ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল ওয়েতে। ডিজিটাল ওয়ের মধ্যে কি হতে পারে, সেক্ষেত্রে আমরা হতে পারে ডিজিটাল মিডিয়া বা টেকনোলজি, এগুলোকে যদি আমরা ব্যবহার করে অনলাইন বা ইন্টারনেটের থ্রু আমরা যখন কি বলে প্রোডাক্ট এন্ড সার্ভিসের যে সেলসটা করি, বা সেলস রেটে যে সকল আমরা অপারেট করে থাকি, এগুলোই অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়তেছে। আরো যদি আমি বিষয়টা একদম ইজি করে বুঝাতে চাই, সেটা হতে পারে এরকম, একটা টাইম ছিল কিছুক্ষণ আগে আমাদের সেজন ভাই বলে, আমরা শুভ বলে, তারা কিছু উদাহরণ দিছে সেগুলো ট্রেডিশনাল মার্কেটিং সম্পর্কে। যেমন যদি বলি, আমরা আগে কি করতাম, নর্মালি প্রোডাক্ট পারচেজের জন্য ফিজিক্যাল মার্কেটে চলে যেতাম, অর্থাৎ ট্রেডিশনাল মার্কেটটা আমরা করতাম, মার্কেটিং প্রসেসটা যেতাম। তো ফিজিক্যাল মার্কেটে চলে যেতাম, সেক্ষেত্রে আমরা সেখান থেকে আমি প্রোডাক্ট বলে বা সার্ভিস যেটাই বলে আমি সেটা পারচেজ করে নিতাম। কিন্তু এখন আমাদের ডিজিটাল হওয়ার থ্রু আমরা কি করতে পারছি, খুব ইজিলি যে কোনো প্রোডাক্ট বলি আমরা ইজিলি পারচেজ করতে পারছি এবং সেলও করতে পারি। যদি আমরা সেটাকে বিক্রয়.com একটা উদাহরণ দেখতে পারি, এটা আমরা খুব বেশি পপুলার, আমরা যে কোনো প্রোডাক্ট আমরা সেলস থেকে শুরু করে পারচেজও করতে পারতেছি। আচ্ছা, এই জিনিসটাকে আমরা এখন যেহেতু ডিজিটালি করতে পারছি, এই যে প্রসিডিওরটা, এই যে প্রসেস গুলা, এই এই মার্কেটিং এর, এখানে কিছু মার্কেটিং করা হচ্ছে, কিছু প্রমোশনের কাজ করা হচ্ছে, এই জিনিসগুলাই আসলে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং। এখন এখানে কিছু আমরা যদি আমরা স্লাইডের দিকে দেখি, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য অ্যাক্ট অফ প্রমোটিং প্রোডাক্ট অর সার্ভিসেস উইথ দ্য হেল্প অফ ডিজিটাল ডিভাইস এন্ড টেকনোলজি। একটু আমি যে কথাটা খুব ইজিলি বোঝানোর ট্রাই করছি, জানি আমি কতটুকু পারছি। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং। নেক্সট স্লাইড। এখানে আমরা অ্যাকচুয়ালি কিছু পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া এখানে বলতেছি, যদিও এই ব্যাপারটা হচ্ছে ওয়ার্ল্ড পার্সপেক্টিভ, আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যাপারটা খেয়াল করব। এখানে আমাদের ডাটাটা হচ্ছে জুলাই 2020, এটা লাস্ট ডাটা আমরা যতটুকু কালেক্ট করতে পারছি, বিকজ আফটার মানে এই প্যান্ডেমিকের মধ্যে এরপরে কোনো আমরা স্ট্যাটিস্টিক্স নিতে পারি নাই, যতটুকু পসিবল হচ্ছে আমরা নিয়েছি। আচ্ছা, এখানে যদি আমি আমাদের টপিকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা কি পরিমাণ সোশ্যাল মিডিয়াটা ইউজ করি অল ওভার দ্য ওয়ার্ল্ড। Total number of active social media users in 3.96 billion. That's huge. And then social media penetration users versus total population, the 50% of total number of the social media users. Then annual growth, মানে এটা যে আমরা বার্ষিকভাবে বাড়তেছে, annual growth in the total number of social media users, that's 10.5%, around the 376 million. And then total number of social media users accessing via mobile phones, অর্থাৎ আমরা কি পরিমাণ সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি মোবাইল ফোনের থ্রু, দিস ইজ 3.91 billion. And then percentage of total social media users accessing via mobile phone, একটু আমরা যে ডাটাটা দেখলাম, যেটা নাম্বারে ছিল, যে সেটা পার্সেন্টেজ 99%, আমরা টোটাল সোশ্যাল মিডিয়া ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড আমরা মেজরিটি আমরা ফোন, ভায়া ফোন আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করতেছি।
এই ডাটাটা সোর্স ছিল হটসুইটের। Then next move to the another slide. This is also the statistics of Bangladesh perspectives using social media. Okay, our total population, that's 163.9 million. এর মধ্যে আরবানাইজেশন 37%। তো নগরায়ন, এটা আমাদের যত আমরা ডিজিটাল হচ্ছি, যদি এটা ডে বাই ডে বাড়তে থাকে, আমাদের যতটুকু ডাটা আছে তাই তোমার 37%। এর মধ্যে মোবাইল ফোন কানেক্টর রয়েছে 163 মিলিয়ন। টোটাল পপুলেশনের যেটা যে আমি পার্সেন্টেজ হিসাব করি, টোটাল পপুলেশন 99% মোবাইলের থ্রু কানেক্ট হচ্ছে ইন্টারনেটের। দেন ইন্টারনেট ইউজার্স 66.44 মিলিয়ন, এটা 41% যা কিনা মোবাইল ফোনের কানেকশনের থেকে আমরা ইন্টারনেট ইউজ করতেছি। Then active social media users 43.56 million. Okay, একটু আগে আমি বলেছি যে ফেসবুকটা আমরা খুব বেশি ইউজ করি সোশ্যাল মিডিয়া গুলো ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের আরো কিছু সোশ্যাল মিডিয়া আছে, এর মধ্যে ফেসবুকটা আমরা খুব বেশি অ্যাক্টিভ, তাই ফেসবুকে একটা খুব আমরা ডাটা দেওয়ার চেষ্টা করছি। এবং যেহেতু আমাদের অ্যাপ কমার্স, সেক্ষেত্রে এটা ফার্স্ট ডাটাটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ ফেসবুক ইউজার অ্যাক্সেসিং ভায়া এনি কাইন্ড অফ মোবাইল ফোন। দ্যাটস মিন যে কোনো প্রকার মোবাইল ফোন দিয়ে আমরা ফেসবুককে অ্যাক্সেস করতেছি, দ্যাটস 98.8%। এটা মানে যে কোনো মোবাইল, লাইক এটা হতে পারে আগে আমাদের ফিচার্স ফোনগুলো, হতে পারে যে কারো ফোন, যেমন আমরা একটা ডিভাইসে যেমন ফেসবুকে ইউজ করি, আমরা অনেকে হয়তো আমাদের একটা ডিভাইস দিয়ে ফেসবুকটা ইউজ করি, আবার অনেকে আছে যেখানে যেই ডিভাইস পাই সেই ডিভাইস দিয়েই হচ্ছে আমি ফেসবুকটাকে ইউজ করতে থাকি। দেন মুভ করে পার্সেন্টেজ অফ ফেসবুক ইউজার্স হু অনলি অ্যাক্সেস ভায়া ল্যাপটপ অর ডেস্কটপ কম্পিউটার। দ্যাটস মিন আমরা কারা ল্যাপটপ আর ডেস্কটপ দিয়ে আমরা হচ্ছে ফেসবুককে ইউজ করতেছি, এটা অনেক বেশি কম, 1.2%। আমরা খুব কম কম মাত্রায় এখানে আমরা ল্যাপটপ যেটাই বলে ডেস্কটপ দিয়ে আমরা ফেসবুক কানেক্ট করি। দেন যেটা বলবো, বোথ অর্থাৎ মোবাইল ফোন অ্যান্ড প্লাস ল্যাপটপ আর ডেস্কটপ যেটাই হোক, এই দুইটা ডিভাইস দিয়ে আমরা দুইটার সাথে একসাথে কানেক্ট থাকি, এটা হচ্ছে 8.8%। and then only one phone, অর্থাৎ আমরা এরকম একটু আগে বললাম যে একটু আগে যে ফার্স্টে যে এইটা ছিল, ব্যাপারটা ছিল, সেটা ছিল আমাদের যে কোনো ফোন বা যে কারো ফোন দিয়ে আমরা অনেকে কি করে ফেসবুকে লগ ইন করি। আর সেক্ষেত্রে লাস্টে যে ব্যাপারটা, এখানে আমাদের পার্সোনাল একটা ফোন দিয়ে যখন আমরা ই করি, হচ্ছে ফেসবুকটাকে আমরা ইউজ করি, সেটা হচ্ছে 90.1%। এই ডেটাটা ছিল জানুয়ারি 2020-র এই সোর্সটা থেকে আমরা যেখান থেকে কালেক্ট করছি। এরপর ডেটা যদি আমরা কালেক্ট করতে পারি নাই। আচ্ছা, ওকে, আমি একটু আগে বললাম যে আমরা ফেসবুক নিয়ে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। এরপর আরো কিছু পপুলার সোশ্যাল মিডিয়া আছে যেটা কিনা আমাদের মধ্যে আমরা খুব বেশি ইউজ, অনেকেই করি অনেকেই করি না হয়তো। সেক্ষেত্রে যদি ফার্স্টে বলে আমি টুইটারের কথা বলি, তারপর লিঙ্কডইন আছে, দেন ইনস্টাগ্রাম আছে, আরো অনেক আছে, স্ন্যাপচ্যাট আছে, আমরা অনেকে ইউজ করি। যেহেতু লিঙ্কডইনের একটা ব্যাপার আছে, লিঙ্কডইনটা আমরা অনেকেই হয়তো ইউজ করি যারা কিনা প্রফেশনাল লেভেলে আছে, অর্থাৎ কর্পোরেট লেভেলে আছে, তারা আমরা লিঙ্কডইনটা অনেক বেশি মাত্রায় ইউজ করি। এতে আমাদের একটা সেখানে একটা নিজে একটা সিভি বলতে পারি, একদম সোজা কথা যদি বলি, সিভি একটা তৈরি হয়ে যায়। সেখান থেকে যে কেউ আমাকে দেখে বলতে পারে যে অ্যাকচুয়ালি আমি কি করি, হোয়াট আই এম। ওকে, আচ্ছা, এক্ষেত্রে যদি টুইটারের কথাটা বলি, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ পাসপোর্টের টুইটারে অনেক কম ব্যবহার করি, যেটা হচ্ছে 460,000 অনলি বলতে তুলনামূলক বললাম, সেক্ষেত্রে যে ইনস্টাগ্রাম লিঙ্কডইনের তুলনামূলক। আচ্ছা, ইনস্টাগ্রামটা আমরা হয়তো অনেকে ইউজ করি, এখানে 2 মিলিয়ন হচ্ছে আমরা ইনস্টাগ্রাম ইউজ করতেছি। যদিও ইনস্টাগ্রামটা আমাদের আমরা এখন, হ্যাঁ, টিনেজার যারা আছে আমরা তাদের জন্য হচ্ছে ইনস্টাগ্রামটা আমরা বেশি পপুলার, কারণ আমরা এখানে কিছু ফটোস, যে কোনো প্রকার আমরা ইভেন্ট, একটা ছবি বা একটা সেলফি হতে পারে, সেটা আমরা করতে পারি, মানে আপলোড দিই। সেক্ষেত্রে আমাদের একটা অ্যালবাম তৈরি হয়েছে, এখানেও আমাদের মার্কেটিং একটা জায়গা আছে, আমরা এখানে একটা
পেইড প্রমোশন, যদি আমরা এই টার্মটার সাথে একটু পরে পরিচিত হব, আমরা একটা পেইড প্রমোশন করতে পারি। ওকে, আচ্ছা, লিঙ্কডিনে মুভ করি। লিঙ্কডিন হচ্ছে 3.110 মিলিয়ন। এই ক্ষেত্রে আমরা হচ্ছে ইউজার্স আছে বাংলাদেশ পার্সপেক্টিভে অবশ্যই এই ক্ষেত্রে। দেন আচ্ছা, এই ছিল আমাদের এতক্ষণ পর্যন্ত আমাদের যে আমাদের এতক্ষণ পর্যন্ত যেটা ছিল যে আমাদের ডাটাগুলা, এতক্ষণ আমরা ডাটাগুলো নিয়ে বললাম, কারণ আমাদের বিষয়গুলো জানা দরকার। আসলে আমরা কি পরিমাণ ইউজার্স বা কতটুকু ওয়ার্ল্ড ওয়াইড কতটুকু, বাংলাদেশ পাসপোর্ট থেকে কতটুকু, এই জিনিসগুলো আমাদের আসলে অ্যাকচুয়ালি জানা দরকার। তাই আমরা যতটুকু পারছি আমরা এখানে ডাটা রাখার চেষ্টা করছি। দেন যেহেতু আমাদের টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমাদের অবশ্যই জানা দরকার এই ক্ষেত্রে আমাদের ক্যারিয়ারের জন্য কি কি অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে, কি কি অপরচুনিটি আছে। যদি আমি বলি বেশ কিছু অপরচুনিটি আছে। প্রথমত যদি এন্টারপ্রেনার হওয়ার সুযোগ আছে, দেন ফ্রিল্যান্সার, দেন অনলাইন আর্নিং করার একটা সোর্স এখান থেকে ক্রিয়েট হয়। দেন তার থেকে বড় কথা হচ্ছে একটা প্রফেশনাল জব হিসেবে আমরা ডিজিটাল মার্কেটিং কে বেছে নিতে পারি। আচ্ছা, যদি এন্টারপ্রেনার হয় সেক্ষেত্রে আমরা কিরকম, আমরা কিন্তু এখন ডিজিটালে অনেকে অনেক ধরনের বিজনেস শুরু করতেছি। যেমন যদি বলে আমরা অনেকেই এখন ফেসবুকের মাধ্যমে অনেক ধরনের বিজনেস বলতে পারি, আচারের বিজনেস, ড্রেস, অনেক আপুদেরকে দেখা যায় ড্রেসের বিজনেস গুলো শুরু করে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা নিজেদের বিজনেস গুলাকে শুরু করতেছি। তো এটা একজন আমি এন্টারপ্রেনার হিসেবে, তখন আমার আসলে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো, আমাদের স্ট্র্যাটেজি গুলা, যে প্র্যাকটিস গুলা, যে টুলস গুলা, বেসিক জিনিসগুলো আমাদের জানা সবারই আসলে দরকার। এই ক্ষেত্রে এন্টারপ্রেনার হলে আমাদের এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। একজন এন্টারপ্রেনার হয়ে আর যাই হই, এখন যে মানে যুগটা আসলে, এই ক্ষেত্রে আমাদের মার্কেটিং পার্সপেক্টিভ আর তার থেকে বড় কথা ডিজিটাল মার্কেটিং এর পার্সপেক্টিভ গুলো অনেক বড় হয়ে দাঁড়াইছে। দেন যদি মুভ করে ফ্রিল্যান্সিং এ, অর্থাৎ এইটা একটা ক্রুশাল পয়েন্ট হয়ে দাঁড়াইছে আমাদের বর্তমান সময়টাতে। আমরা অনেকে ফ্রিল্যান্সিং করতে চাই, আসলে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে আমি একটা কথা লিখছি যে এখানে ওয়ার্ক অন ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, অর্থাৎ এখান থেকে আমরা বাইরে থেকে বায়ারকে নিয়ে যে কোনো বায়ারের কাজ নিয়ে আমরা কাজ করতে পারি খুব ইজিলি। যেমন হতে পারে, যেমন আমি বললাম আমি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করি, ফাইবার। এরকম শুধুমাত্র ফাইবার না, এরকম অনেক মার্কেট প্লেস আছে। এখানে কি হয় অ্যাকচুয়ালি, আমাদের কিছু কাজের যেই নমুনা এগুলো আমরা সাবমিট করে রাখি। এক্ষেত্রে তারা আমাদের কাজ দেখে আমাদেরকে একটা হায়ার করে নেয়, আমাদেরকে তার একটা কাজ করায় নেয়, যদিও তার খুব কম মূল্যে করাতে পারে আমাদের, কিন্তু আমাদের জন্য এটা স্টার্টিংটা অনেক ভালোই হয়। আচ্ছা, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট হতে পারে, তার কোম্পানির জন্য একটা ফেসবুকে আমি একটা একটা পেজই ক্রিয়েট করে দিলাম, একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিলাম। আবার এরকম হতে পারে তার একটা মার্কেটিং, আমি একটা অ্যাড রান করে দিলাম। এরকম অনেক কাজই হতে পারে, বা হতে পারে এরকম তার ফেসবুকের জন্য একটা ব্যানার তৈরি করে দেওয়া, এরকম অনেক কাজ আছে। দেন যদি বলো অনলাইন আর্নিং, আচ্ছা তাহলে এতক্ষণ যে আমি বললাম ফ্রিল্যান্স, তাহলে অনলাইন আর্নিং এর মধ্যে পার্থক্যটা কি? অ্যাকচুয়ালি পার্থক্যটা হচ্ছে এখানে থার্ড পার্টির একটা ব্যাপার আছে। এই ওয়ার্ডটার সাথে আমরা একটু পরে একটু পরে পরিচিত হব। থার্ড পার্টি, এটা ডিজিটাল মার্কেটিং আমাদের এই জিনিসটার সাথে একটু পরিচয় হওয়া দরকার। থার্ড পার্টির মধ্যে পড়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেখানে আমি লিখছি আর্ন ফ্রম অ্যাডসেন্স এন্ড অ্যাফিলিয়েট। অ্যাডসেন্স বলতে এখানে গুগল অ্যাডসেন্স কে অবশ্যই বোঝানো হচ্ছে, এবং অ্যাফিলিয়েট, অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট মার্কেটকে আমি একটু পরে একটু ব্রিফে যাব। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে একটা থার্ড পার্টির দ্বারা, আমরা থার্ড পার্টির মধ্যে আমরা মধ্যপন্থী হয়ে কারো একটা কাজ করে দিই, সেই থ্রুতে আমি অনলাইনে আমার আর্ন করতে পারি। দেন যদি বলি প্রফেশনাল জব, অর্থাৎ আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে, যদি আমি একটু আগে বলছি এটার ডিমান্ড দিনকে দিন আরো বাড়তেছে, যদি আমাদের দেশটাতে আমাদের দেশে এটার ডিমান্ড খুব রিসেন্টলি, হয়তো কিছুদিন সময় যাবত এটা ডিমান্ড হয়েছে, বাট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে এগুলো অনেক আগের থেকে। তার থেকে আগে বলি, গুগল যখন শুরু করে, তাদের যখন অ্যালগোরিদম বেস সার্চ ইঞ্জিনটা শুরু করে, তারপরের থেকে আসলে এই অপরচুনিটি আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অপরচুনিটি শুরু হয়ে যায়। তখন থেকে এরকম মার্কেটারদের সাথে ডিজিটাল মার্কেটারদের একটা কম্পিটিশন বাড়তে থাকে। যারা যত লার্ন করতে পারতেছে তত বেশি তারা মানে খুব বেশি তাদের স্কিল গ্যাদার করতে পারতেছে, এবং একটা জব তারা নিতে পারতেছে প্রফেশনালি, একটা তাদের এই লাইফকে এখানে একটা সেটেল করতে পারতেছে। এটা এখন অনেক কোম্পানি আছে, তাদের মানে হাই একটা রেমুনারেশন দিয়ে তারা এখানে হায়ার করে নিচ্ছে। আচ্ছা, এই গেল আমাদের ক্যারিয়ার অপরচুনিটি। মোটামুটি এরকম বেশ কিছু ক্যারিয়ার অপরচুনিটি আছে, তার জন্য একটু আমাদেরকে সময় দিতে হবে। আচ্ছা, এরপরে যখন আমরা যেই টপিকটাতে যাচ্ছি সেটা হচ্ছে 5Ds অফ ডিজিটাল মার্কেটিং। অ্যাকচুয়ালি 5Ds দ্বারা কি বোঝায়? যারা আমরা মার্কেটিং পড়ছি সেক্ষেত্রে আমাদের 4Cs এর কিছু ব্যাপার ছিল,
ঠিক আছে। এখানে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে 5Ds এর একটা ব্যাপার আছে, এখানে 5টা ডি নিয়ে কথা বলবো আমরা এখানে। 5টা ডি এর মধ্যে কি কি আছে আমরা খুব ইজিলি পিকচারটা দেখতে পারতেছি। 5টা ডি, ফার্স্ট ডিজিটাল ডিভাইস, সেকেন্ড ডিজিটাল প্ল্যাটফর্ম, থার্ড ডিজিটাল মিডিয়া, ফোর্থ ডিজিটাল ডেটা, অ্যান্ড ফিফথ ডিজিটাল টেকনোলজি। ওকে, একটু যদি আমি শর্টলি ব্রিফ করতে যাই, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস গুলো অ্যাকচুয়ালি কি কি। যেমন আমি একটু আগে বললাম যে মোবাইল ফোন, ট্যাব, দেন ল্যাপটপ, দেন ডেস্কটপ, এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস। দেন ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো কি কি। প্ল্যাটফর্ম বলতে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেই জায়গাগুলোতে আমরা যেই থ্রো গুলো, যেমন ওয়েবসাইট হতে পারে একটা প্ল্যাটফর্ম, যেমন হতে পারে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া গুলো একটা প্ল্যাটফর্ম। এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে আমাদের জন্য। যেমন আমি একটু আগে কথা বললাম যে আমাদের এই ফ্রিল্যান্সিং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নিয়ে কথা বললাম, এটা একটা প্ল্যাটফর্ম। দেন দেন ডিজিটাল মিডিয়া। আচ্ছা, মিডিয়া তো খুব ইজিলি বুঝতে একটা মাধ্যম, কোন মাধ্যমে যাব আমরা হচ্ছে, অর্থাৎ আমরা যে মার্কেটিংটা করব, কোন মাধ্যমে যে আমরা মার্কেটিংটা করব এটা আমাকে বুঝতে হবে। তাহলে আমার মাধ্যমগুলো কি হতে পারে, যেমন আমরা একটু আগে ফেসবুক নিয়ে কথা বলতেছিলাম, ফেসবুক একটা মাধ্যম আমরা মার্কেটিং করার জন্য। দেন হতে পারে আমি একটা ওয়েবসাইটের আমি একটা কন্টেন্টকে দাঁড়া করতে চাইতেছি, বা ইউটিউবে আমি একটা ভিডিও বা অনেক সময় আমরা ব্লগ দেখে থাকি, এই ব্লগটাকে আমরা খুব বেশি একটু হাইলাইট করতে চাচ্ছি, এটা একটা মাধ্যম, ডিজিটাল মিডিয়া। দেন ডিজিটাল ডেটা। এখন আমরা ডিজিটাল ডেটা বলতে যে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করি, আমরা ডিজিটাল ডেটা হতে পারে, সেটা অডিও হতে পারে, সেটা ভিডিও হতে পারে, ইবুক হতে পারে, সব ডিজিটাল ডেটার মধ্যে পড়ে। হ্যাঁ, আমাদের একটা সময় ছিল ট্রেডিশনাল কিছু ডেটা রাখতাম, আমরা খাতা মেনটেন করতাম, এখন হয়তো আমরা ওইভাবে খাতা মেনটেন করি না, আমরা এখন ডিজিটাল ডেটা মেনটেন করি। সেক্ষেত্রে এরকম বিগ একটা ব্যাপার আছে, বিগ ডেটা ম্যানেজমেন্ট, যদি একটু হাই টার্ম, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ডিজিটাল ডেটা বলা হচ্ছে। দেন ডিজিটাল টেকনোলজি আমরা একটু আগে বলে ফেলাম যে আমরা যে ডিজিটাল ইন্টারনেটটাকে টেকনোলজি, ইন্টারনেটের স্পিড বাড়তেছে, ব্যান্ডউইথ গুলো বাড়তেছে, এগুলা ডিজিটাল টেকনোলজি। এই হচ্ছে 5Ds অফ ডিজিটাল মার্কেটিং। আশা করছি আমি বুঝাতে পারছি মোটামুটি। টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, যদি বলে টাইপস এর কথা বলি, বা এখানে টুলসও বলতে পারি, বা অনেক ধরনের টাইপসই বলি, ক্ষেত্রে কমফোর্ট হবে আমাদের জন্য বুঝতে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং অনেকগুলো টাইপস আছে, অনেক ধরনের টাইপস আছে এরকম, কিন্তু এর মধ্যে বেশি হাইলাইট দিচ্ছি আমরা, বা আমরা না, মানে ওভারঅল বলে ডিজিটাল মার্কেট হিসেবে সবচেয়ে বেশি হাইলাইট দেওয়া হয় এই কয়টা পয়েন্টকে। তার মধ্যে আছে কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং। যদি আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিষয়তে আমরা আরো বিশদ আলোচনা করব, আমরা এখানে মোটামুটি এতটুকু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই যে টুলস গুলা, এই টুলস গুলো আসলে ব্যবহার না করলেই নয়, এগুলো আমাকে ব্যবহার করতে হবে ডিজিটাল মার্কেটিং করার জন্য। এখানে যে আসলে যেই 6টা আমরা এখানে উল্লেখ করছি, এরকম আরো অনেক আছে, যেমন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কথা বললাম, তারপর সোশ্যাল মিডিয়া কথা বললাম। দেন আমরা মুভ করি। আচ্ছা, এখানে আমরা একটা টার্ম দেখতে পাচ্ছি, অর্গানিক। ওয়ার্ডটার সাথে আমরা নানান জনের নানান ভাবে পরিচিত। অ্যাকচুয়ালি এই টপিকটা আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কেন আনলাম? আমরা ডিজিটাল মার্কেটিং যখন করতে যাবো, এজ এ মার্কেটার হিসেবে আমাকে অর্গানিক টার্মটার সাথে একটু পরিচয় হতে হবে। কারণ অর্গানিক যদি বলি, কেন বলতেছি বা কি জন্য বলতেছি একটু বলি। আমাদের মার্কেটিং দুইটা ভাবে করতে পারি অ্যাকচুয়ালি আমরা। হতে পারে এটা ফার্স্ট অফ অল হচ্ছে পেইড মার্কেটিং, আর সেকেন্ড হচ্ছে ফ্রি ওয়েতে মার্কেটিং, অর্থাৎ ফ্রি যে আমরা মেথড গুলো ইউজ করে মার্কেটিং করতে পারি। হ্যাঁ, আমরা ফ্রি ওয়ে ইউজ করে অনেক ধরনের মার্কেটিং করতে পারি। এর জন্য কিছু আসলে স্ট্যাটিস্টিক্স দরকার, কিছু আমাদের টেকনিক জানা দরকার, কিছু টুলস জানা দরকার, কিভাবে করতে পারলে আমি আসলে ফ্রি তো মার্কেটিং করতে পারি, অর্থাৎ ফ্রিতে আমি কি রিস্কটা নিতে পারি। আচ্ছা, এখানে আমি একটা উদাহরণ দিই, দেখি আমি বুঝাইতে কতটুকু পারি। আমরা অনেক সময় অনেক ই কমার্স সাইটে ঢুকি, এটা কেনার জন্য বা ওটা দেখার জন্য, কিছু সার্চ করার জন্য। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হয়, আমরা যখন মানে ওইখানে লগ ইন করি বা একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করতে, একটা সার্ভিস নিয়ে আমরা সার্চ করতেছি, দেন আমরা ওখান থেকে যখন বের হই, আমরা যখন আমরা ফেসবুক বা আদার্স মিডিয়া গুলোতে, সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা লগ ইন করি বা ঢুকি, তখন আমরা কি দেখতে পাই, ওই সেম দারাজে ঢুকছিলাম, দারাজের ওই জিনিসটা আমার কাছে চলে আসছে। কিভাবে এটা কানেক্ট হলো? অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদেরকে সবগুলো আমাদেরকে ট্র্যাক করা হয়, আমাদের টোটালি আমরা তাদের ট্র্যাকিং এর মধ্যে থাকি। এই যে বিষয়গুলা, এগুলা পেইড এর মাধ্যমে হচ্ছে, এগুলা অর্গানিকের মাধ্যমে হচ্ছে। তাহলে ফ্রি মার্কেটিং যে ব্যাপারটা বললাম, তার ফ্রিতে যখন আমি কিছু মার্কেটিং টিপস বা প্রমোশনাল কোনো ওয়ে বের করে যখন আমি কোনো কাস্টমারকে বা কোনো কনজিউমারকে রিচ করতে পারবো, খুব ইজিলি তাকে আমি মানে গ্যাদার করতে পারবো, আমার প্রোডাক্টটা তার কাছে সেল করতে পারবো উইদাউট এনি কস্ট, কোনো প্রকার টাকা খরচ হয়, একদম সোজা বাংলায় বলে টাকা খরচ না করি, তখন সেই ক্ষেত্রে এটাকে বলতেছে আমরা অর্গানিক
অর্থাৎ মার্কেটিং যে প্রসিডিউরটা ইউজ করতে সেটা ফ্রি অফ কস্ট। এই এই মেথডটাকে আমরা বলতেছি অর্গানিক। আমরা আরো একটা টার্ম পাবো এরকম, সেটা যে থার্ড পার্টি, একটু আগে বলছিলাম, তো এটা আমরা একটু পরে আলোচনা করি, দেন মুভ করি আমরা। আচ্ছা, আমরা যে টুলস গুলো বা টাইপস গুলো দেখলাম, এর ফার্স্ট টাইপটা ছিল আমাদের কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, কন্টেন্ট, অ্যাকচুয়ালি কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট, আমাদের অনেক ধারণা কন্টেন্ট মানে হচ্ছে আর্টিকেল, অনেকে আমরা এটা ভাবি, কিন্তু কন্টেন্ট আসলে কোনো শুধুমাত্র আর্টিকেল না, আর্টিকেল ছাড়াও অনেক কন্টেন্ট আছে। যেমন যদি আমি যেটা প্রকারভেদ বলি, কি কি কন্টেন্ট হতে পারে, হতে পারে অডিও কন্টেন্ট, হতে পারে সেটা ভিডিও কন্টেন্ট, একটা ভিডিও যে কোনো, তারপরে ইবুক একটা কন্টেন্ট হতে পারে, এরকম অনেক ধরনের সবকিছু আমাদের একটা কন্টেন্টের মধ্যে পড়ে। আচ্ছা, আমি একটু কন্টেন্ট নিয়ে আমি একটু দেখাইতে চাই এখানে। আমি একটু একটু আগে আমি একটা জিনিস দেখে রাখতেছিলাম। আচ্ছা, কন্টেন্ট, আমরা কন্টেন্ট নিয়ে বলতেছিলাম যে আমরা কি কি টাইপস কন্টেন্ট আছে। কন্টেন্ট বলতে পারি আমরা পডকাস্ট, দেন বলতে পারি ইনফোগ্রাফিক্স, ভিডিও, এভারগ্রিন কন্টেন্ট, কেস স্টাডিজ, ইবুকস, হোয়াইট পেপার, তারপর হচ্ছে চেক লিস্ট, জিপস হচ্ছে আমাদের একটা ইমেজ, একটা ফরম্যাট, মিমসটার সাথে হয়তো আমরা অনেকে পরিচিত, আমরা ফেসবুক চালাতে এই মিমসটা আসলে বুঝে গেছি অনেকেই। দেন হচ্ছে ওয়েবিনার্স, যেটা আমরা অ্যাকচুয়ালি এখন করতেছি, এটা আমাদের একটা কি কন্টেন্টের মধ্যে পড়তেছে। ইমেল মার্কেটিং, এইটা আসলে খুব বড় টার্ম, ইমেল মার্কেটিং, এটা অনেক ডিপ একটা টার্ম, এটা একটা মার্কেটিং একটা পার্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা আমরা বলতেছিলাম, কুইজেস, কন্টেন্ট, এগুলো আমাদের মধ্যে কি পড়তে, এগুলো আমাদের কন্টেন্ট হতে পারে। তো এগুলো নিয়ে যখন আমরা মার্কেটিং করব, তাহলে আমি বলতে পারি ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কন্টেন্ট। আমি একটা মার্কেটিং করবো, আমি আসলে কনজিউমারকে আমি কি দেখাবো, যে আমি কি করি, আমাকে তাকে একটা লেখা হোক বা একটা ভিডিও হোক বা একটা ইমেজ হোক, আমাকে তাকে তার কাছে আগে সেল করতে হবে, তাকে আমাকে আগে ওখানে অ্যাট্রাক্ট করাতে হবে। আগে যে আমি সেলস হয়তো করাবো পরে, কিন্তু তাকে আমাকে আগে অ্যাট্রাক্ট করাতে হবে। এর জন্য হচ্ছে গিয়ে আমার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে একটা কন্টেন্টের উপরে। ওকে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি আমাকে একটা কন্টেন্টের উপরে দিতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এট ফার্স্ট কন্টেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে, এটা আমরা বুঝতে পারলাম। ডিজিটাল মার্কেটিং ফার্স্ট প্রসেস যদি বলি, আমাকে একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। যদি আমরা বলি যে ফেসবুক আমরা মার্কেটিং করতেছি, সেক্ষেত্রে আমাকে একটা কন্টেন্ট লিখতে হবে। আমরা কিন্তু অনেক কিছু লিখে দিই, আমরা যে এই জিনিসটা, এই প্রোডাক্ট আমরা এরকম ওরকম এই জায়গা থেকে আনতেছি, তো এগুলো হচ্ছে আমাদের একটা কন্টেন্টের ব্যাপার। অ্যাকচুয়ালি কন্টেন্ট বলতে আমরা যা বুঝি, একটা ব্লগ পোস্ট হতে পারে একটা কন্টেন্ট। ব্লগ পোস্ট হয়তো আমরা অনেকেই বুঝি, অনেক ধরনের আর্টিকেল লিখে লিখে করে অনেক ইমেজ দেই, সেক্ষেত্রে একটা কন্টেন্ট। আচ্ছা, আমরা যখন অনলাইনে এসে কিছু কাজ করি, কিছু মার্কেটিং টার্মোলজি ফলো আপ করি, সেক্ষেত্রে যে মার্কেটিং গুলো আমরা করি, সেক্ষেত্রে আমাদের মার্কেটিং করার শুরুতেই আমরা যে ব্যাপারগুলো নিয়ে কথা বলি, যেমন হতে পারে সেটা হতে পারে আমি বলতেছি যে আমার এই প্রোডাক্টটার এই গুণাবলী আছে, এইটা এই ধরনের কাজগুলো করতেছে আমার প্রোডাক্টটা, আমার এই সার্ভিসটা যদি নেন আপনি এইটা ওইটা, আমি কিছু তাকে কিছু অ্যাডভান্টেজ দেখাচ্ছি, তাকে কিছু আমি লোভনীয় হয়তো বলতে পারি না, এইভাবে বলাটা ঠিক হবে না, আমি তাকে ট্রাই করবো যে এইভাবে আমি যতটুকু তাকে কনভিন্স করা যায়। তো এই যে ব্যাপারগুলো, এটা একটা কন্টেন্টের মধ্যে পড়ে। অনেক সময় আমরা কিছু ব্যানার দেখতে পাই যে এখানে 50% সেল চলতেছে বা আপ টু 75% সেল চলতেছে, আমরা কিছু আহ আমাদের অকেশন যখন গুলো আসে তখন আমরা এরকম কিছু সেল দেখতে পাই। তো এই যে একটা ব্যানার তৈরি করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা কন্টেন্ট। অনেক সময় আমরা কিছু ফেসবুক স্ক্রল করতে করতে আমাদের চোখের সামনে কিছু ভিডিও চলে আসে, এখন আমরা ইউটিউবে অনেক সময় আমরা অ্যাড দেখতে পাই। এই অ্যাড এর মধ্যে যখন আমরা দেখি, তখন দেখি কি আমরা হঠাৎ করে একটা অ্যাড চলে আসে, ওখানের মধ্যে আমাকে কিছু না কিছু একটা প্রোডাক্ট রিলেটেড হোক, একটা সার্ভিস রিলেটেড হোক, আমাকে দেখানো হচ্ছে, বারবার আমাকে সেই জিনিসটা দেখানো হচ্ছে। কেন দেখাচ্ছে? তারা এখানে যদি একটা পেইড মার্কেটিং এর ব্যাপার আছে, তো এখানে যারা অ্যাকচুয়ালি আমাকে অ্যাট্রাক্ট করতেছে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট। আশা করি আমি কন্টেন্ট মার্কেটিং বিষয়টা কি বোঝানোর চেষ্টা করছি, আমি অনেকটাই হয়তো বোঝাতে পারছি। দেন আমি যদি মুভ করি যে আসলে এই কন্টেন্ট মার্কেটিং এর বেনিফিট কি আছে, কি কি বেনিফিট নিয়ে আসলে আমরা কন্টেন্ট মার্কেটিংটা হতে পারে। এর মধ্যে ফার্স্টে যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমরা অনেকে হয়তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস বিষয়ের সাথে পরিচিত। অর্থাৎ যদি আমি বাটার কথা বলি, আমি অনেক ইজিলি বুঝতে পারি যে বাটা, হ্যাঁ হয়তো তাদের এটা অনেক সাস্টেনেবল হবে জুতাগুলো, ঠিক আছে। এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যে এখন আমরা ডিজিটাল ওয়েতে আমরা ব্র্যান্ডের একটা অ্যাওয়ারনেস তৈরি করে ফেলতে পারি। আমরা হয়তো এখন ফেসবুকে ঢুকলে অনেক ব্র্যান্ডের আমরা কিছু তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের প্রমোশন গুলো আমরা দেখতে পাই। এই যে
যখন আমরা প্রোডাক্টের প্রমোশন গুলা দেখি বা যখন আমরা অ্যাড গুলা দেখি, দেখার পরে আমরা কিন্তু সাথে সাথে ক্লিক করি তাদের পেজটাতে, হ্যাঁ আমার ভালো লেগে গেল, তো আমি দেখলাম যে এই যে ব্র্যান্ডের যে ব্যাপারটা, তারা আমি ব্র্যান্ডটা দেখে রাখলাম বা তাকে ফলো করলাম বা একটা লাইক দিলাম পেজটাতে, তাদের গ্রুপে জয়েন হলাম, এইভাবে কি তারা আমাদের ব্র্যান্ডের একটা অ্যাওয়ারনেস তৈরি করতেছে আমাদের মাঝে। দেন যদি বলি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, আচ্ছা অর্থাৎ এই কন্টেন্ট মার্কেটিং এর দ্বারাও আমি কি করতে পারি, আমার কম্পিটিটরদের থেকে আমি কিছু অ্যাডভান্টেজ নিয়ে নিতে পারি। কিভাবে? যেমন আমার একজন কম্পিটিটর আসলে কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করতেছে, আমি সেটাকে আমি ফলো করলাম বা তার থেকে আমি আপগ্রেড কিছু স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করলাম, আমি কিছু কেস স্টাডি তৈরি করলাম, আমি চেষ্টা করলাম যে তার সে আসলে কিভাবে নিচ্ছে, আমি আসলে কিভাবে দিতে পারলে অ্যাকচুয়ালি বিষয়টা আমি আসলে সরি ওকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের মধ্যে ছিলাম। তো এক্ষেত্রে আমি কিভাবে তাকে আমার কম্পিটিটর থেকে আমি কিভাবে বেশি হতে পারি, আমার সেলটা কিভাবে আমি বাড়াইতে পারি, এই জিনিসগুলো ভাবতে পারাটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এখানে কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আমার কন্টেন্ট দিয়ে আমি কিভাবে অন্যের কাস্টমারকে আমি আমার দিকে রিচ করাতে পারি বা আমি আমার দিকে সুইচ করাতে পারি, এটাকে বলতেছে আমি কন্টেন্ট মার্কেটিং। ওটার বাকি একটা বেনিফিট বলতে পারতেছি। দেন হচ্ছে মিডিয়া ভিজিবিলিটি। আচ্ছা, এটা সবচেয়ে বড় এই কন্টেন্ট মার্কেটিং এর সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আমরা এটাকে যে কোনো মিডিয়াতে এটাকে আমরা ভিজিবল করে দিতে পারি। যেমন আমি যদি বলি সেক্ষেত্রে ফেসবুকের কথা বলি, লিঙ্কডইনের কথা বলি, ইউটিউবের কথা বলতে পারি, হ্যাঁ ইনস্টাগ্রামে আমরা অ্যাড দেখতে পাই, এরকম যখন আমরা কি করি নানান মিডিয়া গুলোতে আমরা সেগুলো ভিজিবল হয় আমাদের জন্য, আমরা দেখতে পারি অ্যাড গুলো আমরা দেখি। কিন্তু সেখানে তখন যখন আমি একটা অ্যাট্রাকটিভ কন্টেন্ট নিয়ে কাজ করব, আমি যখন একটা ভালো কন্টেন্ট লিখতে পারবো, আমাদের মধ্যে এখন কন্টেন্ট রাইটারদের অনেক ডিমান্ড, কারণ যে একজন ভালো কন্টেন্ট লিখতে পারে ওই কন্টেন্টের জন্য আমার হয়তো সেলস বেড়ে গেল বা কন্টেন্টের জন্যই হয়তো আমাদের ওয়েবসাইটটা বেশি রিচ পেলো। দেন যেগুলো ওয়েবসাইটের ট্রাফিক আনা, একটু আগে যে ওয়েবসাইট নিয়ে আমি কথা বলতেছিলাম, দেন এই ব্যাপারটি ট্রাফিক। আচ্ছা, ট্রাফিক জিনিসটার সাথে হয়তো আমরা অনেকে নতুন ভাবে পরিচিত হতে পারি। ট্রাফিক ব্যাপারটা কি, একদম সহজ কথা যদি বলি আমি, আমার যেই জায়গাতে আমার অ্যাকচুয়ালি যদি আমি বলি ওয়েবসাইটের কথা বা আমার একটা ভিডিওর কথা, যখন আমি একটা ইউটিউবে ভিডিও দেখি, যখন আমরা বলি ভিউ আসছে কিনা বা আমি সাবস্ক্রাইবার পাইতেছে কিনা, এই যে এই জিনিসটা হয়তো বুঝতেছি, এই ব্যাপারটি হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাফিক। অর্থাৎ আমি কি পরিমাণ একজন কনজিউমার বা বলি আমার কি পাবলিক বা জেনারেল পাবলিককে আমি কনভার্ট করাতে পারতেছে আমার দিকে, এটি অ্যাকচুয়ালি ট্রাফিক। ওয়েবসাইটের ক্ষেত্রে যখন আমার একটা নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট থাকবে বা হতে পারে একটা কোম্পানি ওয়েবসাইট, সেক্ষেত্রে কি পরিমাণ ভিজিটর অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে, এটা যে অ্যানালিটিক্স এর কিছু ব্যাপার আছে, এই ব্যাপারগুলো হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক নিয়ে কাজ করে। এটার মধ্যে কন্টেন্টের ব্যবস্থা, একটা কন্টেন্ট দেখে যে কোনো একটা লিঙ্কের তো হয়তো আমার ওয়েবসাইটে এসে ইজিলি চলে আসলো। আমরা অনেক সময় এরকম দারাজে একটা আমরা দেখতেছি যে সেল দিতেছে, এরকম একটা প্রোডাক্ট ভালো লাগলো, কিন্তু ক্লিক করার সাথে সাথে আমরা দারাজে আমাদেরকে কনভার্ট করালো। এই যে কনভার্টের ব্যাপারটা, এখানে আমাকে এই ওয়েবসাইটের ট্রাফিক নিল। যদি এই কনভার্টটা আমাদের ফেসবুকের থ্রুই, একটা ফেসবুক একটা সিস্টেম আছে ফেসবুক পিক্সেল, এর মাধ্যমে করানো হয়। দেন যদি বলি ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট, এটা হয়তো আমরা খুব ইজিলি বুঝে গেছি। ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট অর্থাৎ আমার যে অ্যাকচুয়ালি যে পারচেজ করবো আমার প্রোডাক্টগুলো বা আমি যাকে সেলস করব, আমার যে ক্লায়েন্ট হবে, কাস্টমার হবে, তাকে আমি কতটুকু এঙ্গেজ করতে পারতেছি, এটা তাকে আমি খুব বেশি মাত্রায় এঙ্গেজ করতে পারবো তখনই যখন আমি একটা ভালো একটা কন্টেন্ট দিতে পারবো। সেক্ষেত্রে আমি একটা ব্যানার দিতে পারি, খুব সুন্দর একটা আকর্ষণীয় ব্যানার দিয়ে দিলাম। বা তাকে আমি একটা এরকম হতে পারে অনেক ক্ষেত্রে, তাকে আমি একটা কোর্স অফার করলাম, একটা ফ্রি কোর্স অফার করলাম শুরুতে, তাকে যখন কিছু কন্টেন্ট লিখে কিছু আর্টিকেল লিখে দেন আমি তাকে একটা ইবুক দিলাম, ইবুকটা সে পড়লো, সে দেখলো, তার তখন আমি তাকে সেখানে একে ইন্টারেস্ট বাড়ানোর চেষ্টা করলাম। এই যে যে ব্যাপারটা, এই যে আমি এই ক্ষেত্রে ক্লায়েন্টকে একটা এঙ্গেজ করলাম এই ব্যাপারটাতে, তখন সে হয়তো আমার একটা পেইড কোর্স হতে পারে বা একটা আমার জন্য একটা যে কোনো কিছু আমার একটা প্রোডাক্ট নিতে পারে। তখন হয়তো চিন্তা করতে পারে যে না, সে যেহেতু এখানে ফ্রিতে কিছু দিচ্ছে, হয়তো আমাকে পেইড ভার্সনে বা টাকা পেমেন্ট করলে হয়তো এক্ষেত্রে আমাকে কিছু ভালো জিনিস দিতে পারে। এই ক্লায়েন্ট এঙ্গেজ করতে পারে। অ্যাকচুয়ালি এটা কিভাবে করলাম, কন্টেন্টের থ্রুই করলাম। দেন লিডস এন্ড কনভার্সন। আচ্ছা, লিডস ব্যাপারটা কি? লিডস হচ্ছে লিডসকে যদি আমরা সহজ ভাষায় বলি যে লিডস ব্যাপারটা কি, ওই যে বললাম যে আমি ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসবো, অর্থাৎ আমি কিছু ভিজিটর নিয়ে আসলাম, দেন ক্লায়েন্ট নিয়ে আসলাম, ক্লায়েন্টের সাথে আমি এঙ্গেজ করলাম, যখন কিনা এই যে ক্লায়েন্ট গুলোর থেকে আমি প্রপার তাদের কিছু প্রপার ভ্যালিড ইমেল হতে পারে, তাদের যে তাদের যে অ্যাড্রেস হতে পারে, তাদের ফোন নাম্বার হতে পারে, যখন আমি তাদের থেকে তাদের যে প্রপার ডেটাগুলো কালেক্ট করতে পারবো, এটি অ্যাকচুয়ালি লিড। তাহলে লিড ব্যাপারটা আশা করি বুঝতে পারছি। আমরা আরো সহজ করে বলি, যেমন এই প্রোগ্রামে আসার জন্য আমরা কি করছি, আমরা অনেকেই আমাদের গুগল ফর্মে আমরা কিছুদিন আগে অ্যাপ্লাই করছি, আমরা গুগল ফর্মে আমাদের কিছু ডাটা দিচ্ছি, যেমন আমরা নাম টাম, তারপর দেন হতে পারে আমাদের এই
ফোন নাম্বার, আমাদের ইমেল অ্যাড্রেসে এই জায়গাগুলো যখন আমরা ইউজ করছি, এই ডেটাগুলো আমাদের একটা সার্ভারে এসে জমা হয়েছে, আমাদের কাছে জমা হয়েছে। এইগুলা এই যে প্রত্যেকজন আমরা সবাই যে আসলে আমাদের এই ডেটাগুলো দিছি, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে একটা লিড। আমরা এই লিডের থ্রুতে হয়তো আমাদের যে এই আমাদের বলা হয়েছে যে এই প্রোগ্রামে একটা সার্টিফিকেট করা হবে, এই যে আমাদের যে আপনার সকলের কাছ থেকে যে আমরা যে নামটা নিছি বা তার যে একটা পরিচয় নিছি, তার যে পার্সোনাল ডেটাগুলো নিছি, ওই সার্টিফিকেটের মধ্যে এটা উল্লেখ থাকবে। কিভাবে করলাম? আমি লিডের থ্রু করলাম। এই লিডটা কালেক্ট করলাম কিভাবে? কোন একটা লিঙ্কের থ্রু, কোন একটা গুগল ফর্ম হোক বা এরকম আরো অনেক থ্রু আছে। আশা করি বুঝতে পারছি আমি। আচ্ছা, বেনিফিটস অফ কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং এর কিছু ব্যাপার ছিল, একটু আগে আমি এগুলো বলছি যে ব্লগিং, ভিডিও ব্রডকাস্টিং। আচ্ছা, এই দিকে আমি আর যাচ্ছি না, যেহেতু আমি একটু আগে এগুলো নিয়ে কথাবার্তা বলছি। দেন কিছু ব্যাপার নিয়ে কথা বলবো, যে কন্টেন্ট লেখার ক্ষেত্রে বা কন্টেন্ট মার্কেটিং করার ক্ষেত্রে আমার কি কি জিনিস আসলে একটু সিনসিয়ার হওয়া দরকার অ্যাকচুয়ালি। ফার্স্ট যদি বলি, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি কামস বিফোর ইউর সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। একটু আগে বলছিলাম যে কন্টেন্ট মার্কেটিং আমার ফার্স্ট প্রায়োরিটি হতে হবে। তাহলে যদি ফার্স্ট প্রায়োরিটি হতে হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি যখন একটা সোশ্যাল মিডিয়াতে আমি যখন মার্কেটিং করতে হবে, প্রমোশন করতে হবে, সেই স্ট্র্যাটেজি ফলো করার আগে আমাকে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্টের জন্য আমাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। আমি কি কন্টেন্ট নিয়ে কাজ করবো? দেন সার্চ ইঞ্জিন রিওয়ার্ড বিজনেস দ্যাট পাবলিশ কোয়ালিটি কনসিস্টেন্ট কন্টেন্ট। আচ্ছা, ব্যাপারটা একটু হয়তো ক্রিটিক্যাল হয়ে গেছে। আচ্ছা, একদম সহজ করে বলার চেষ্টা করি। সার্চ ইঞ্জিন আমরা অনেকেই চিনি, গুগলকে চিনি, আমরা যদি আমাদের পপুলার সার্চ ইঞ্জিন, তাছাড়াও কিছু সার্চ ইঞ্জিন আছে আমাদের। এই সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা হয়তো আমরা যখন একটা কিছু লিখে সার্চ করি, সেটাকে যদি আমরা কিওয়ার্ড বলে, আমাদের যেটা মার্কেটিং এর ভাষায়, যখন আমরা কিছু সার্চ করি, ওই ব্যাপারটাকে যখন আমরা ওখানে আমরা কিছু কন্টেন্ট, আসলে এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এসইআর পেজ, যে ব্যাপারটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলে আমরা এটাকে, এই রেজাল্ট পেজে আমরা যে ওয়েবসাইট গুলো পাই, এগুলো আসলে কিভাবে সার্চ করে আনে? সার্চ করে আনে আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায়, যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে ওয়েবসাইট গুলো আছে, এদের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকে, কন্টেন্ট গুলা কিওয়ার্ড, অর্থাৎ আমি যেই ব্যাপারটা নিয়ে বা যেই বিষয়টা নিয়ে আমি সার্চ করতেছি, এটার সাথে ম্যাচ করে, অ্যালগোরিদমের থ্রু ম্যাচ করে আমাকে এখানে সার্চ করে দেখায়। তাহলে আমাকে কন্টেন্ট, এমন কিছু কন্টেন্ট হতে হবে যেটা কিনা আমার সবসময় আপ টু ডেট থাকবে। প্রয়োজন আমাকে নিজেকে আপডেটও করতে হতে পারে, সেটাকে আপগ্রেডও করতে হতে পারে, সেটা আমাকে করতে হবে। এই জন্য বলা হচ্ছে যে পাবলিশ কোয়ালিটি কন্টেন্ট। দেন successful PR strategies address issues readers care about, not their business. PR strategy, পার্সোনাল রিলেশনশিপ স্ট্র্যাটেজিস এক্ষেত্রে বলা হচ্ছে, অর্থাৎ ইস্যুস রিডার্স কেয়ার অ্যাবাউট, নট দেয়ার বিজনেস। আচ্ছা, এখানে বিজনেসের ক্ষেত্রে যখন আমরা সবসময় ডিজিটাল মার্কেটার হিসেবে বিজনেস পার্সপেক্টিভে যাব, মার্কেটিং পার্সপেক্টিভে যাব না, বিজনেস পার্সপেক্টিভে কথা ভাববো। তো এখানে পার্সোনাল আমরা রিলেশনশিপ তৈরি করা ক্লায়েন্টের সাথে। দেন কন্টেন্ট ইজ কি টু ড্রাইভিং ইনবাউন্ড ট্রাফিক অ্যানালিসিস। একটু কিছু বললাম, লিডের কথা বললাম, লিডটা নিয়ে আমরা যে কালেক্ট করতেছি। দেন যদি বলি কন্টেন্ট স্ট্র্যাটেজি ইজ পার্ট অফ মোস্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। দেন মুভ করি আমরা। আচ্ছা, এই ইমোগুলো আমরা খুব বেশি, আমরা অনেকেই চিনি, আমরা অনেকে এই ব্যাপারগুলো অনেক পরিচয়, ফেসবুকে খুব বেশি আমরা এর সাথে পপুলার, এই ইমোজি গুলো আমরা খুব ভালো মতো চিনি। আসলে তার মানে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যাচ্ছি। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? আমি যখন বললাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আসলে আমরা প্রথমে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথাগুলো বলতে থাকি। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরটাকে বললাম, ফেসবুকের কথা বললাম, তারপর হচ্ছে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এরকম আরো অনেক আছে। আমি যখন কোনো সোশ্যাল মিডিয়ার থ্রু, কোনো সোশ্যাল মিডিয়াকে ইউজ করে যখন আমি আমার প্রোডাক্টের হোক, আমার নিজের পার্সোনালি কোনো ব্যাপারের জন্য, বা আমার নিজের পার্সোনাল ওয়েবসাইটের জন্য যখন আমি প্রমোশনে যাব, প্রমোশনে যাব, তখন হচ্ছে কি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছি অ্যাকচুয়ালি। অর্থাৎ আমি যখন ফেসবুক, হয়তো আমরা খুব বেশি, আমরা অনেকেই চিনি যে ফেসবুক যে পেজ গুলো আছে, সেটার সাথে যখন আমরা কি করে আমরা বুস্ট পোস্ট করি, এইটাই একটা মার্কেটিং, এটাই আমাদের হচ্ছে একটা প্রমোশন করা। এই যে আমরা একটা মিডিয়া থ্রু, অর্থাৎ ফেসবুকের থ্রু গেলাম, সেক্ষেত্রে যখন আমি মার্কেটিং করতেছি, তখন সেটাই হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, দেন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া আসলে আমাদের কি করতে পারে, মার্কেটিংটা কি করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ইনক্রিজ, আমাদেরকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হবে। যেটাকে বলছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তো ক্রিয়েট করতে পারে। মোর ইনবাউন্ড ট্রাফিক, অর্থাৎ অনেক বেশি ট্রাফিক জেনারেট করতে পারে, অর্থাৎ আমাদেরকে অনেক বেশি ভিজিটর এনে দিতে পারে। ইনস্ট্যান্ট ফিডব্যাক, সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ফিডব্যাক নিতে পারি, যে কোনো মুহূর্তে, যে কোনো মূল্যে। এখন একটা কমেন্ট করলো, আমরা যেমন লাইভে অনেকে হয়তো কমেন্ট করতেছে, আমরা যে কোনো মুহূর্তে তার লাইভের একটা রেসপন্স দিতে পারতেছি। এটাই হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাকটা আমার। দেন রিলেশনশিপ, খুব ইজিলি তাদের সাথে আমাদের কানেক্ট হতে পারি। যেমন ট্রেডিশনাল মার্কেটে বায়ার বা সেলারের মধ্যে কানেক্ট হওয়াটা একটু টিপিক্যাল ব্যাপার ছিল, এখন সোশ্যাল মিডিয়াতে আমরা খুব ইজিলি এটাকে কানেক্ট হতে পারতেছি।
দেন রিড কাস্টমার সাইকোগ্রাফ, অর্থাৎ যে ব্যাপারটা আছে যে কাস্টমারের যে সাইকোলজিক্যাল যে ব্যাপারটা সেগুলোকে আমরা খুব বেশি ইজিলি রিড করি, অর্থাৎ তার স্ট্যাটাসের থ্রু বা তার একটা কমেন্টের থ্রু বা থেকে আমাকে কি মেসেজ করলো সেটা থ্রু। দেন হচ্ছে ইমপ্রুভ প্রোডাক্ট, অর্থাৎ আমি প্রোডাক্টকে ইমপ্রুভ করতে পারি। প্রোডাক্টকে ইমপ্রুভ করতে কিসের থ্রু? আমি ওই যে কাস্টমার গুলো যে আমি রেসপন্স নিচ্ছি, কি বলতে পারি, সেক্ষেত্রে আমি কাস্টমারের যে কমেন্টটা নিচ্ছি সেটা দেখে আমি কি প্রোডাক্টটা ইম্প্রোভাইজ করতে পারি। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আমি আরো ডেভেলপ করতে পারি, ব্যাপারগুলোকে রিসার্চ করে দেখতে পারি। কস্ট ইফেক্টিভ, আমি কিছু মানে কস্ট ইফেক্টিভ করতে পারি, অর্থাৎ আমি সেটা খরচটা কমায় আনতে পারি। কিভাবে কমানো সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারি, কিংবা কিরকম কাস্টমার চাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারি। আচ্ছা, এখানে আমি যে কথাগুলো বললাম, প্ল্যাটফর্ম গুলো এই যে টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এরকম অনেক ধরনের ব্যাপার আছে। আচ্ছা, আমরা এতক্ষণ অনেকগুলো কথা বললাম, ডিজিটাল মার্কেটিং টুকটাক অনেক আইডিয়া দিলাম। এরপর আমি আমার মাইক্রোফোনটা আসলে চাচ্ছি যে আমি আরেকজন ট্রেনার আমাদের শুভদের কাছে আমি আসলে হ্যান্ড ওভার করে দিতে চাচ্ছি। জানি না আমরা কতটুকু আছে এখানে অনলাইন আছে বা কতটুকু আমরা মজা পাইতেছি বা আমরা কতটুকু ইন্টারেস্ট নিতে পারতেছি, তো আমরা ট্রাই করবো এটা থেকে ইন্টারেস্ট কিছুটা নেওয়ার। আচ্ছা, এখানে আমি একটা শুভ আস্তে আস্তে আমরা একটা পোল করতে পারি, ইজিলি খুব ইজি একটা পোল করতে পারি, যেখানে আমরা কে কতটুকু ইন্টারেস্ট বা কে কতটুকু মজা পাচ্ছি আমরা খুব ইজিলি আমরা মিটের থ্রু বা ফেসবুকের থ্রু আমরা যারা লাইভে আছে আমরা কি করতে পারি, কমেন্ট করতে পারি ইয়েস অর নো লেখে। যদি আমরা কেউ বোরও হয়ে যায় সেটা বলতে পারি, হ্যাঁ ভাই বোরিং হয়ে যাচ্ছে, খুব ইজিলি বলতে পারি, ফ্র্যাঙ্কলি বলতে পারি। ঠিক আছে, ট্রাই করতেছি যতটুকু পসিবল এটাকে ইকো ফ্রেন্ডলি করা। ঠিক আছে, তো আমরা এখানে ইয়েস আর জাস্ট নো এতক্ষণের মধ্যে শুভ আস্তে আস্তে আমরা এই জিনিসটা একটু করি। ঠিক আছে, ইয়েস আর নো করতে পারি। জাস্ট যদি ভালো লাগে আমরা ইয়েস লিখবো, যদি ভালো না লাগে সেক্ষেত্রে নো করবো। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে আমাকে এতক্ষণ ধরে আসলে শোনার জন্য। এতক্ষণ আমি যতটুকু ট্রাই করছি যতটুকু বলার, ঠিক আছে, সেক্ষেত্রে থ্যাংকস আ লট সবাইকে আমাকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। আমি এই মুহূর্তে আমার মাইক্রোফোনটা সম্পূর্ণভাবে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি দেশুভর কাছে। আচ্ছা, তার আগে আমি একটু বলতে চাই, আমাদের সেজান ভাই একটু কথা বলবে। ঠিক আছে, যেহেতু সে আমাদেরকে লিড করতেছে, একটু কথা বলতে চাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অভি। এতক্ষণ খুব সুন্দরভাবে অভি আমাদের বুঝাইলো আসলে আমরা কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে কোন মার্কেটিং গুলো করব, আসলে মার্কেটিং এর কি টুলস গুলো আছে আর কিভাবে মার্কেটিং গুলো করতে হয়, কোন স্ট্র্যাটেজি গুলো আমাদের ফলো করতে হয়, আমাদের বাংলাদেশের স্ট্যাটিস্টিক গুলো কেমন, আসলে আমরা কিভাবে ফেসবুক ইউজ করি, কারা কারা ফেসবুক ইউজ করি। আমি এখানে অনেকেই আছে, আমাদের মোট এখন আমাদের মিটে প্রায় 60 জনের মতো আমরা আছি। তো এখানে আমি অনেকেই চিনি যারা আসলে আমরা ফেসবুকের মাধ্যমে অনলাইনে বিজনেস করি। তো তাদের জন্য একটা অপরচুনিটি হতে পারে একটা, যে আসলে কিভাবে আমরা তাদের এই বিজনেসটাকে গ্রো করব। মানে হচ্ছে আমাদের পুরোপুরি ফোকাসটাই কিন্তু হচ্ছে এফ কমার্স, মানে ফেসবুক কমার্সটাকে ব্যবহার করা, যে আসলে কিভাবে আমরা ফেসবুকের অডিয়েন্সটাকে ইউটিলাইজ করতে পারবো, যে আমরা আমাদের ফ্রেন্ডদের কিভাবে আসলে টার্গেট করতে পারবো, যে আমার যারা ফ্রেন্ড যারা আমার প্রোডাক্টে ইন্টারেস্টেড তাদের আমি কিভাবে টার্গেট করব, কিভাবে রিটার্গেট করব। আর আমাদের আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুক একটা প্ল্যাটফর্ম, টুইটার একটা প্ল্যাটফর্ম, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব। তো কোন বিজনেসের জন্য কোন প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি সুইটেবল, মানে আমার একটা বিজনেস হইতে পারে সেটা একটা লিড বেসড, তো লিড বেসড বিজনেসের জন্য আসলে আমার সুইটেবল প্ল্যাটফর্ম কোনটা, আমার অডিয়েন্স কোন প্ল্যাটফর্মে বেশি আছে। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের টোটাল আসলে আলোচনা। তো আশা করি আমাদের আলোচনা শুনে কেউ বোর হয় নাই, সবাই হয়তো ভালো লাগতেছে। যদিও প্রথম দিনের সেশনটা আসলে ডিসক্রাইবিং থাকে, আমরা হয়তো সবাই বেসিক জিনিসগুলো আমরা কম বেশি সবাই জানি, সবারই জানা জিনিস, কারণ ফেসবুক সম্পর্কে আমরা কে বা না জানি, আর গুগল, ইউটিউব এগুলো সম্পর্কে যদি না জানতাম তাহলে তো আমরা মিটে জয়েন করতে পারতাম না। অলরেডি আমরা মিটে জয়েন করে কথা বলতেছি, আমরা লাইভে দেখতেছি, তার মানে অলরেডি আমরা সবকিছু জানি সবকিছু সম্পর্কেই। তারপর একটু ব্রিফলি ডিসক্রাইব করা এগুলো নিয়ে। তো আমি এখন আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যারকে আবার থ্যাংক ইউ দিচ্ছি। স্যার খুব এখনো পর্যন্ত স্যার আমাদের সাথে আছেন, প্রোগ্রামটা স্যার খুব এনজয় করতেছেন। তো থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখন আমাদের শুভ দে, আমাদের আরেকজন ট্রেনার, তাকে কল করছি তার কথাগুলো বলার জন্য। শুভ। আচ্ছা, ধন্যবাদ সেজান ভাই, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যারকে যে এত সুন্দরভাবে এত সুন্দর করে মানে আমাদের একটা প্রোগ্রাম আয়োজন করে মানে আমাদের একটা সুযোগ করে দেওয়ার জন্য আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি। সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত আরো যে শিক্ষকগণ আছেন যারা হচ্ছে এই প্রোগ্রামের, যেমন বিশেষ করে লক্ষণ স্যার, তারপর হচ্ছে রাসেল স্যার, তারপর
আরো যারা আছেন, আরো যারা যে শিক্ষকগণ আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো ধন্যবাদ শেষ করার পরে এখন শুরু করছি। আপনারা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা গুগল লেখা উঠতেছে, রাইট? তো আমরা এরকম একটা সার্চ ইঞ্জিন বা গুগল, ঠিক আছে, এটার সাথে সবাই কিন্তু আপনারা হয়তো পরিচিত। বেসিক্যালি গুগল কি? শুভ আমি গুগল নিয়ে একটা একটা মজার একটা কথা খুব মনে পড়ছে আমার, আবার আসলে নিজেকে আটকাইতে পারলাম না, এই জন্য সরি। হ্যাঁ, শিওর শিওর তো শিওর, শেয়ার করেন। গুগল নিয়ে আমি যখন একটা একটা ইন্টারভিউ দিতে গেছিলাম একটা জায়গায়, তো ওখানে আমাকে জিজ্ঞেস করা হয় যে বিশ্বে আসলে কত পার্সেন্ট লোক গুগল ইউজ করে, মানে আই মিন ইন্টারনেট ইউজ করে। তো হিসাব করে একটা মজা করেই বললো যে বিশ্বে যদি 98% পিপল যদি আসলে ইন্টারনেট ইউজ করে, তার মানে 98% পিপল হচ্ছে গুগল ইউজ করে। তার মানে আমরা মানে অনেকের কাছে আসলে ইন্টারনেট মানি হচ্ছে গুগল, আরো যে সার্চ ইঞ্জিন আছে আমরা কিন্তু এগুলো জানি না। তো আমি একটা প্রশ্ন করতে চাই এখানে যে বাংলাদেশ বেসড কি সার্চ ইঞ্জিনটা আছে, ওই ইঞ্জিনটার নাম যদি কেউ বলতে পারি, কমেন্টে হ্যাঁ, জানালেই এটা হবে একটা যে বাংলাদেশে যে সার্চ ইঞ্জিন আছে সেটা কি বেসড, সেটা আসলে কি সার্চ ইঞ্জিন, কিভাবে কাজ করে, বা আমরা সেই সার্চ ইঞ্জিন সম্পর্কে জানি কিনা। প্রথমে একটা অ্যান্সার পাওয়া গেছে, প্রান্ত ভাই সে নিয়ে অ্যান্সার করছেন পিপিলিকা। আমরা আরো দেখি রাইট। কিছু কমেন্ট পাই, দেখি কে কে কি বলে। আচ্ছা, আসলে জানি না কতটুকু ইন্টারেস্টিং হচ্ছে, মানে আমাদের এই প্রোগ্রামটা ইন্টারেস্টিং না হলেও প্রথম দিকে তো, সো কিছু করার নাই, একটু ধৈর্য ধরে শুনতে হবে আমাদের। আচ্ছা, আপনারা আরো কিছু কমেন্ট বাংলাদেশের সার্চ ইঞ্জিন সম্পর্কে, আমাদের নিজেদের দেশের একটা সার্চ ইঞ্জিন। আরো কিছু কমেন্ট। ওকে, থ্যাংক ইউ মুর্শেদ। পিপিলিকা, ওকে। সিলেট সায়েন্স এন্ড টেকনোলজি, ওকে। আচ্ছা, আমরা দেখলাম মোস্ট অফ দেম আমরা আসলে জানি পিপিলিকা আমাদের সার্চ ইঞ্জিন, বাট আমরা কতজন আসলে পিপিলিকা ব্যবহার করেছি? আমার তো মনে হয় আমরা গুগলে গিয়ে লিখি পিপিলিকা। আমরা তো এটাই করি মনে হয় না, যে গুগলে গিয়ে লিখি হচ্ছে পিপিলিকা.com, কিন্তু আমরা কিন্তু কখনো ডিরেক্টলি ব্রাউজ করি না। তার মানে কি আমরা পিপিলিকাতেও যাই হচ্ছে গুগল থ্রু। তো মজা করে বলা যায় যে বিশ্বে যদি 50% পিপল ইন্টারনেট ব্যবহার করে, বাকি 50% যদি ইন্টারনেট না ব্যবহার করে, তো বেসিক্যালি 50% পিপলই হচ্ছে আমাদের টোটালটাই গুগল ইউজার। গুগলের ডাটা সেন্টার, গুগলের ইউজার বেস এতটাই বিশাল যে গুগলের সার্চ ইঞ্জিনে আসার জন্য আমাদের রীতিমতো যুদ্ধ করতে হয়, আমাদের এসইও করতে হয়। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে ইস্যুস গুলা, যে লাইক হচ্ছে আমরা কিভাবে সার্চের প্রথমে আসবো, কেউ যদি সার্চ করে কোনো কিছু, সেটার ফার্স্ট পেজে বা প্রথম 10টা রেজাল্টে বা প্রথম 5টা রেজাল্টে প্রথম কিওয়ার্ড ধরে ধরে কিভাবে আমরা আসলে আগাবো, কিভাবে এটাকে অপটিমাইজ করব। ফেসবুকের পাশাপাশি কিন্তু আমরা গুগলেও অনেক কিছু সার্চ করি। তো এটাও একটা, আমরা কিন্তু অনেক সময় ডিজিটাল মার্কেটিং জিনিসটাকে ফেসবুক রিলেটেড করে ফেলি, জানে অনেকের একটা ভুল ধারণা নিয়ে ভুগি, ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে যে আমাদের ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং হচ্ছে আসলে এফ কমার্স বা ফেসবুক মার্কেটিং, আর ডিজিটাল মার্কেটিং একটা ব্রড সেক্টর, এর ভেতরে লটস অফ ডিজিটাল মিডিয়া গুলো চলে আসে। অলরেডি আমাদের প্রথম ট্রেনার এই বিষয়গুলো নিয়ে বললেন। তো এখন আমাদের যে দ্বিতীয় ট্রেনার আছে, ও আপনাকে এখন পুরোপুরি জিনিসটা বুঝাবে যে কিভাবে আসলে এসইও আদার্স টুলস গুলা ব্যবহার করে আমরা আসলে ডিজিটাল মার্কেটিং গুলা খুব সুন্দরভাবে করতে পারবো। তো আমি আর কথা না বাড়াই, শুভ প্লিজ তুমি শুরু করে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ সেজান ভাই। আচ্ছা, আমি সেজান ভাই থেকে আমরা শুনলাম যে গুগল সম্পর্কে আমরা শুনলাম যে এটা হচ্ছে আমাদের সবচাইতে, মানে ধরতে গেলে বেশি ইউজ করা একটা সার্চ ইঞ্জিন, মানে এরকম একটা তথ্য আমরা জানতে পারলাম। তো এইটার পাশাপাশিও কিন্তু আমরা আরো জানতে পারলাম যে আমাদের বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন রয়েছে, সেইটার নাম হচ্ছে পিপিলিকা। ওয়েল, তো এছাড়াও আরো কিন্তু বেশ কিছু সার্চ ইঞ্জিন রয়েছে। যেমন যদি আমি বলি একটু, যে চায়নাতে কিন্তু বেসিক্যালি বাইডু নামের একটা সার্চ ইঞ্জিন এক্সিস্টেন্ট আছে, সেইটা হচ্ছে তারা ইউজ করে থাকে। তারপর রাশিয়াতে ইয়ান্ডেক্স নামে একটা সার্চ ইঞ্জিন রয়েছে, সেটা তারা ইউজ করে। আর মাইক্রোসফটেরও কিন্তু একটা নিজস্ব সার্চ ইঞ্জিন রয়েছে, আমরা হয়তো অনেকেই জানি, যে এটার নাম হচ্ছে বিং। তো বেসিক্যালি আমরা প্রথমে আগে মানুষ কি করতাম, কোনো কিছু হয়তো জানতে হইলে দেখা যেত যে লাইব্রেরিতে যাইতাম, বই টই খুলে, মানে কিছু একটা জানার দরকার হলে মানে ওইটা জানতাম। আর এখন আমরা কি করি, লাইব্রেরিতে তো যাই না, এখন ডাইরেক্টলি গুগলে যাই, গুগলে যে কোনো কিছু একটা সার্চ করি, বা আমাদের যেটা জানার দরকার সেটা সার্চ করি, সার্চ করে খুব ইজিলি হচ্ছে সেটা আমরা জেনে ফেলি। আচ্ছা, তো এই যে এই গুগলের মধ্যে আমরা যে কোনো কিছু সার্চ করি, এই ধরেন আমি একটা আজকে যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের কোর্স রিলেটেড হচ্ছে, আমরা বলতেছি, ধরেন আমি ফেসবুক বা এই গুগলে এই সার্চ ইঞ্জিনের মধ্যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু একটা লিখলাম, ঠিক আছে? তো লেখার পরে আমরা কিন্তু দেখতে পারি যে বেশ কয়েকটা ওয়েবসাইট বলেন বা বেশ কন্টেন্ট, যে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখেছে, তাদের কিন্তু একটা রেজাল্ট একটা শো করবে। তো সেই রেজাল্টটাকে বেসিক্যালি বলা হয় সার্প
মানে শর্ট ফর্মে। আমি যদি এটার ফুল ফর্ম করি তাহলে সেটার ফুল মিনিংটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এই পেজটার মধ্যে আমাদের যত ধরনের মানে কন্টেন্ট গুলো আছে বা যে কয়টা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক গুলো বা কন্টেন্ট গুলো খুব ইজিলি শো করে। ওয়েল, তাহলে আমরা হচ্ছে গুগল সম্পর্কে একটু ধারণা নিলাম, দেন দেখি পরের স্লাইডে কি আছে আমাদের। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পরের স্লাইডে আছে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে বর্তমান সময়ে যদি ডিজিটাল মার্কেটিং একটা হট কেক টপিক বলতে পারেন আপনারা চাইলে, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বেসিক্যালি এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও জিনিসটা কি? আচ্ছা, আমরা এই যে যখন ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করলাম সার্চ ইঞ্জিনের মধ্যে, তো আমরা কি করি যে সার্চ করার পরে প্রথমে বেশ কয়েকটা রেজাল্ট চলে আসে বা সেই কন্টেন্ট রিলেটেড বেশ কয়েকটা রেজাল্ট দেখায়, 1 2 3 এরকম করে প্রায় 10টার মতো করে দেখায় বিভিন্ন পেজের উপরে ডিপেন্ড করে। তো আমরা কি করি, আমরা প্রথমে কিন্তু ওই প্রথম 2-1টাতেই কিন্তু ওই লিঙ্ক গুলোতেই যাই, পরের গুলোতে কিন্তু যাই না, রাইট? তো এই যে পরের গুলোতে না যাওয়ার কারণ কি, যে বিরক্ত লাগতেছে পরের গুলোতে কি না কি আছে, তো এরকম অনেকটা আমাদের মধ্যে কাজ করে, বা প্রপার ইনফরমেশন নাও থাকতে পারে পরের গুলোতে গেলে। তো এই যে প্রথমে চলে আসাটা, এই চলে আসাটা কিন্তু এমনি এমনি হয় নাই। বেশ কিছু কন্টেন্ট বলেন, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি বলেন, এইগুলোর উপর দিয়ে কিন্তু এই এসইও করে বা হচ্ছে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে সে কিন্তু ওই কন্টেন্টটা নিয়ে বা ওই কিওয়ার্ড বেস করে সে হচ্ছে ওই রেজাল্টের প্রথম পেজে চলে আসছে। তো এই যে গুগল বলেন বা ইয়ান্ডেক্স, বিং বা আমাদের বাংলাদেশে পিপিলিকা, তো এই যে এতগুলো সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে আসার জন্য যেই সকল মেকানিজম বলেন বা অ্যাক্টিভিটি গুলো বলেন সেইগুলোকেই আমরা বেসিক্যালি এসইও বলে থাকি। তো এখন আমার ফার্স্ট পেজে এসে কি হবে, ফার্স্ট পেজে এসে বলতে পারেন যে আসলে তো ফার্স্ট পেজে আসলে কি হবে, আমার প্রফিটটা কি? তো প্রফিটটা হচ্ছে এটাই যে আমরা খুব ইজিলি অডিয়েন্স জেনারেট করতে পারতেছি। আর অডিয়েন্স জেনারেট করলে দেখা যায় যে যে কোনো কন্টেন্ট আমি যেটা পাবলিশ করলাম সেটা খুব ইজিলি সবাই জানতে পারতেছে আমার কন্টেন্টটা, আমার সাইটটা ডেভেলপ হচ্ছে, সেটা খুব মানুষের কাছে রিনাউন্ড হয়ে যাচ্ছে। এখন আমি যদি বলি, আমি একটা আমার পার্সোনাল একটা শেয়ার করি আপনাদের সাথে। আমি প্রথমত 2015-তে এইচএসসি যখন আর কি প্রায় ঢুকবো, তখন হচ্ছে আমি এসইও নিয়ে আর কি প্রথম স্টার্ট করি, এটা নিয়ে আমার ইন্টারেস্টটা মানে ছিল। তো তখন আমি জানতে পারি যে বেসিক্যালি এসইও মানে দুই ধরনের, একটা হচ্ছে কি অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তো এখন বর্তমান সময়ের প্রেক্ষিতে এই 2020-তে চলে এসে আমরা কিন্তু এসইও টাইপটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা 4টা টাইপ জানি, একটা হচ্ছে অন পেজ এসইও, তারপর 2 নাম্বার হচ্ছে অফ পেজ এসইও, 3 নাম্বার হচ্ছে টেকনিক্যাল এসইও, আর 4 নাম্বার লোকাল এসইও। তো এখন বলি যে অন পেজ এসইওটা কি। অন পেজ এসইও হচ্ছে আপনি যখন একটা কন্টেন্ট পাবলিশ করবেন আপনার ওয়েবসাইটটাতে, তো সেইটাকে যে অপটিমাইজ করতে হয়, সেটার মধ্যে কিওয়ার্ড থাকতে পারে, মেটা ট্যাগ থাকতে পারে, পারমালিঙ্ক থাকতে পারে, আরো বিভিন্ন কাজ আছে। এই যে কাজগুলো, এই জিনিসপত্রগুলো নিয়েই একটা কন্টেন্টকে অপটিমাইজ করতে হয় বা টাইটেল জেনারেট করা। তারপর যদি বলি আমি যে অফ পেজ এসইওটা কি, অফ পেজ এসইওটা বেসিক্যালি আমি যদি সোজা এক কথায় বলি, ডাইরেক্টলি বলতে হবে যে এটা ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট প্রমোশন। ওয়েল, তারপর আমি বলি যে টেকনিক্যাল এসইওটা কি। টেকনিক্যাল এসইওটা একটু টাফ বলতে পারেন মানে আমাদের বর্তমান সময়ের জন্য। টেকনিক্যাল এসইওটা বলতে বেসিক্যালি ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। এখন ক্রলিং কি? ক্রলিংটা হচ্ছে এমন একটা প্রসেস যেটা মানে একটা সার্চ ইঞ্জিন, যেমন হচ্ছে লাইক গুগল, বিং, ঠিক আছে, একটা সার্চ ইঞ্জিন সে তার রোবটকে পাঠায়, রোবট বলতে হচ্ছে ক্রলার বা আমরা স্পাইডার বলে থাকি সেই রোবটটাকে, রোবট পাঠায় তুমি বিভিন্ন সাইটে যাও, বিভিন্ন সাইটে গিয়ে নতুন এবং আপডেট কন্টেন্ট খুঁজে বের করো। তো এই যে এই ব্যাপারগুলো আমাকে তো ফেসবুককে এই মানে সরি এই আমাকে তো গুগলকে জানাইতে হবে যে আমি আপডেট কন্টেন্ট নিয়ে আসছি, তুমি আমার এটাকে ক্রল করো, ঠিক আছে, আমার কন্টেন্টটাকে তুমি তোমার প্রথম পেজে নিয়ে যাও। তো এই যে এই মেকানিজম গুলো বা এই যে স্ট্র্যাটেজি গুলো, এইগুলো হচ্ছে এই ক্রলিং এ করা হয়। আর ইন্ডেক্সিং, এখন ইন্ডেক্সটা আমরা সবাই কম বেশি জানি। আমরা আমাদের যে পাঠ্যপুস্তক বই বলেন বা হচ্ছে বিভিন্ন অ্যাসাইনমেন্ট যখন আমরা জমা দিই বা রিপোর্ট জমা দিই, আমরা কিন্তু প্রথমে একটা সূচিপত্র একটা লিখি যে আমার এই টপিকটার মধ্যে বা আমার এই বইটার মধ্যে কি কি টপিক গুলো আছে। তো এইরকম এসইওতেও
একটা সাইটের মধ্যে ইন্ডেক্সিং এর একটা ব্যাপার থাকে। তো ওয়েল এসইও নিয়ে হচ্ছে আমরা পরে আরো হয়তো ডিটেলস আলোচনা করব, আশা করি এখন আর অত ডিপে যাচ্ছি না, কারণ এসইওটা হচ্ছে খুবই ব্রড একটা টপিক। এইটা নিয়ে বলতে গেলে এমন হইতে পারে 1-2 মাস, 4-5 মাস এরকমও চলে যেতে পারে, ঠিক আছে, অনেক লং একটা টপিক। আচ্ছা, দেন হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে স্লাইডে কিওয়ার্ড অথবা কিওয়ার্ড রিসার্চ। ওয়েল, কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ডটা হচ্ছে আমরা যখন একটা কন্টেন্ট লিখি, তো সেটার মধ্যে একটা কিওয়ার্ড সেট করা থাকে, সেটাকে আপনি বলতে পারেন যে হচ্ছে সেই কন্টেন্টটার আইডিয়া বা হচ্ছে এই কন্টেন্টটা যে কি দিয়ে লেখা হয়েছে সেই জিনিসটাকে প্রকাশ করে। সিম্পলি আপনি বলতে পারেন যে একটা কন্টেন্টকে শুধুমাত্র কিওয়ার্ডের মাধ্যমেই আপনি ইজিলি জাস্টিফাই করতে পারেন। প্লাস গুগল কিন্তু একটা কন্টেন্টকে কিওয়ার্ডের মাধ্যমে আইডেন্টিফাই করে থাকে। এছাড়াও একটা শুধুমাত্র যে আমরা মানে একটা কন্টেন্ট পাবলিশ করার সময় কিওয়ার্ড ইউজ করব বা কিওয়ার্ড সেট করব, ঠিক আছে, তো ব্যাপারটা এরকম না। একটা কিওয়ার্ডকে ব্যবহার করার আগে সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম বলেন বা ডিমান্ড কিরকম আছে সেই মার্কেটের মধ্যে সেইটা, প্লাস হচ্ছে আমার এই কিওয়ার্ডটা অন্যান্য কম্পিটিটর যারা ইউজ করতেছে সেই কম্পিটিটরদের আমার অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইসিস করে আমি যে ডাটাগুলো পাবো সেইগুলো আদৌ আমার জন্য অ্যাপ্লিকেবল কিনা, সেটা দিয়ে আমি আদৌ একটা কন্টেন্ট পাবলিশ করতে পারবো কিনা, সেই জিনিসগুলো আমাকে দেখতে হবে। তবে কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করলে দেখা যায় যে কন্টেন্ট মার্কেটিংটা খুব ইজিলি করা যায়, আবার সেই কন্টেন্টটাকে খুব ইজিলি গুগলের কাছে মানে অ্যাপ্লিকেবলও মানে ধরা হয়, প্লাস র্যাঙ্কও করতে খুব ইজিলি সাহায্য করে। ওয়েল, তাহলে আমরা কিওয়ার্ড নিয়ে একটু মানে ধারণা পেলাম। দেন হচ্ছে যে যারা বেসিক্যালি এসইও করে থাকে তারা হচ্ছে বিভিন্ন কিছু ফ্যাক্টরের উপরে বেসিক্যালি ফোকাস করে থাকে। যেমন আমি যদি একটু শেয়ার করি, যে এখানে অনেকগুলোই লেখা আছে, আমি আমার মতো বাংলাতে আপনাদেরকে একটু এক্সপ্লেন করার ট্রাই করি, আপনারা ঠিক আছে মানে ইংলিশে পড়ে নেবেন, আমি বাংলাতে এক্সপ্লেন করছি। প্রত্যেকটা পেজ টাইটেল এবং ইউআরএল এর মধ্যে আমাদের কন্টেন্টটাকে ফোকাস করতে হয়। যে কোন মানে আমি যেই পেজটা আমার আছে সেই টাইটেলটার মধ্যে, আবার হচ্ছে আমার যে ইউআরএলটা আছে সেই ইউআরএল এর মধ্যে আমার কন্টেন্টটাকে রাখতে হবে। দেন যদি বলি আমরা মানে আমরা না বেসিক্যালি যারা হচ্ছে ওয়েবসাইটের এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানে, তারা কিন্তু জানি যে একটা ওয়েবসাইটে বেসিক্যালি 6টা হেডার ইনপুট করা যায়। তো এই 6টা হেডারের মধ্যে প্রথম যে 3টা থাকে সেই 3টা হচ্ছে এসইওর জন্য ভাইটাল রোল প্লে করে। এই যে এই মানে ভাইটাল রোল প্লে করে, তো সেই জন্য তো আমার সেই হেডার গুলোর মধ্যে আমার কিওয়ার্ডটাকে অ্যাপ্লাই করতে হবে, রাইট? হ্যাঁ, আমাদের ওই কিওয়ার্ড গুলো হেডারের মধ্যে আমাদের কিওয়ার্ড গুলোকে অ্যাপ্লাই করতে হয় যেন আমাদের কন্টেন্টটা খুব ইজিলি র্যাঙ্কে চলে যায়। তারপর যদি বলি যে আমরা যখন একটা কন্টেন্ট নর্মালি পাবলিশ করি তখন কিন্তু আমাদের মানে অটো একটা ইউআরএল যেটা আমরা বলি অটো কিন্তু জেনারেট হয়ে যায়। ইউআরএলটা আমাদের মানে ইচ্ছা করে রেডি করতে হয় না, অটো জেনারেট হয়ে যায়। তো এই ইউআরএলটা জেনারেট হইলে আমাদের তখন একটা জিনিস মানে খেয়াল রাখতে হয় যে ইউআরএলটা খুব বেশি বড় হইতে দেওয়া যাবে না। বড় হইলে দেখা যায় যে ওইটা এসইও ফ্রেন্ডলি হয় না। আপনি যত শর্ট কিওয়ার্ড রাখবেন ইউআরএল রাখবেন সেইটা আপনার জন্য খুবই ইজিলি হচ্ছে এসইও ফ্রেন্ডলি হবে। তো এইটা ছিল একটা। আর লাস্টে এখানে যেটা বলতেছে যে নাথিং ইজ এভার মডিফাইড। ওয়েল, এই জিনিসটা অলরেডি আমাদের যে আরেকজন ফ্রেন্ড ছিল অভিকর্মকার, সে অলরেডি কিন্তু এই জিনিসটা নিয়ে আলোচনা করছে। আমি আরেকটু ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝানোর ট্রাই করি। ধরেন এখন তো হচ্ছে নভেম্বর মাস এরকম। তো ধরেন আপনি সেপ্টেম্বর মাসে একটা কন্টেন্ট পাবলিশ করছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার সাইটের মধ্যে, সেপ্টেম্বর মাসে আপনি করছেন। এখন অক্টোবর মাসে দেখা গেল যে ডিজিটাল মার্কেটিং এর কিছু নতুন রুলস এন্ড রেগুলেশন অ্যাড হইলো, কিন্তু আপনি আপনার কন্টেন্টে সেইগুলো আপডেট করেন নাই। এখন নভেম্বর মাসে এসে কোনো একজন ব্যক্তি আপনার সেই কন্টেন্টটা পড়লো, পড়ে কি আদৌ কোনো লাভ হইলো? কিন্তু কোনো লাভ হইলো না, কিন্তু কারণ আপনি তো আপডেট করেন নাই, নতুন কোনো রুলস রেগুলেশন যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনি আপডেট করেন নাই সেখানে। সো আমাদের যে আমরা প্রত্যেকটা কন্টেন্ট যে লিখবো, আমাদের কিন্তু শুধুমাত্র লেখা পর্যন্তই কাজ না, আরো কাজ থাকে। আমরা সেই কন্টেন্টটাকে প্রতিনিয়ত আপডেট রাখবো। আর গুগল বলেন বা বিভিন্ন সার্চ ইঞ্জিন বলেন সবসময় আপডেট কন্টেন্টকেই সে প্রায়োরিটি দেয়।
সে ফার্স্টের দিকে দেখানোর জন্য সে ট্রাই করে আপডেট কন্টেন্ট গুলোকে। সো এই অনেকগুলো ছিল, অনেক কথা বললাম। দেন হচ্ছে থার্ড পার্টি। আচ্ছা, থার্ড পার্টি জিনিসটা মানে বাংলা যদি বলি তাইলে বলা যায় যে তৃতীয় পক্ষ। এখন ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সের মধ্যে তৃতীয় পক্ষ দিয়ে আমরা কি করব, রাইট? তো এখানে তৃতীয় পক্ষ দিয়ে বেসিক্যালি বোঝাতে চাচ্ছি যে সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং। যদিও এই দুইটা সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে না, তারপরেও একটু আলোচনা করে যাচ্ছি আপনাদের সাথে। এই দুইটা জিনিস নিয়েই অ্যাকচুয়ালি হচ্ছে থার্ড পার্টি বা এরকম এই জিনিসটাকে এখানে বোঝানো হচ্ছে যে সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিংটার মাধ্যমে হচ্ছে আমি কিছু একটা করতে পারি বা একটা বিজনেস করতে পারি। তো ওয়েল, এখন জানি যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি সেটা সম্পর্কে একটু জানি। অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আমি বলি তাইলে আমার সবার আগে প্রথমে বলতে হবে যে অ্যাফিলিয়েট মডেলটা কি। ওয়েল, অ্যাফিলিয়েট মডেলটা যদি আমি বলতে হয় তাইলে বলবো যে আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে ল্যান্ড ব্রোকার, রাইট? যদি বাংলায় বলি যে জমির দালাল, ঠিক আছে? যে আমার একটা জমি আছে, আমি সেইটা বিক্রি করব কিন্তু আমি কাস্টমার খুঁজে পাচ্ছি না। এখন কোন একজন ল্যান্ড ব্রোকার আছে, তার হচ্ছে অনেক কাস্টমার আছে, সে তো আর এমনি এমনি আমাকে বিক্রি করে দিবে না, তাই না? কাস্টমার খুঁজে দিবে না। তো সেই তার বিনিময়ে, বিক্রি করার বিনিময়ে সে কি করবে, একটা পার্সেন্টেজ বা একটা কমিশন নিবে। তো এই যে একটা প্রসেস, যে আমি হচ্ছে একজন ব্রোকারকে ধরে তারপর হচ্ছে আমার ল্যান্ডটা বিক্রি করলাম, তো এই যে একটা প্রসেস, এই প্রসেসটাকেই হচ্ছে বেসিক্যালি বলা হয় অ্যাফিলিয়েট মডেল। এখন আসি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। খুব ছোট্ট করে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে অন্যের প্রোডাক্টটাকে যদি আমি হচ্ছে প্রমোট করি একটা কমিশন বা পার্সেন্টেজের বিনিময়ে, সেইটাকেই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্নভাবে করা যায়। ল্যান্ডিং পেজের মাধ্যমে করা যায়। এখন ল্যান্ডিং পেজ ব্লগার হইতে পারে, সেইটা ওয়ার্ডপ্রেস হইতে পারে, পিএইচপি হইতে পারে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ল্যান্ডিং পেজ হইতে পারে। তো এই ল্যান্ডিং পেজগুলোর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং খুব ইজিলি করা যায়। এছাড়াও বর্তমান সময়ে আমরা খুব অনেক জনপ্রিয় দেখতেছি যে ইউটিউবেও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করা হচ্ছে এখন। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং এখন বুঝলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে আমি প্রমোট করব, প্রমোটের বিনিময়ে হচ্ছে আমি একটা পারমিশন বা পার্সেন্টেজ একটা পাবো, একটা কমিশন পাবো। তো আসলে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব কোথায়? তো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বেশ কিছু কিন্তু রিনাউড ই কমার্স সাইট বলেন বা মার্কেট প্লেস বলেন সেগুলো রয়েছে, যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট, তারপর হচ্ছে ইবে অ্যাফিলিয়েট, আলিবাবা রয়েছে, তারপর যেমন রয়েছে ক্লিক ব্যাংক। যদিও বাংলাদেশে বর্তমানে এখন ক্লিক ব্যাংকটা অফ করে দিছে, আগে ছিল, অ্যাপ্রুভ করতো, এখন অ্যাপ্রুভ করে না। তো এমন অনেক মার্কেট প্লেস আছে যেখানে গিয়ে আমরা হচ্ছে খুব ইজিলি অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারি। তো অ্যাকাউন্ট ওপেন করার পর দেখা যায় যে সেই আমার অ্যাকাউন্টটার এগেইনস্টে একটা আইডি জেনারেট হয়ে যায়। সেই আইডিটার বিনিময়ে সেই সাইটের যতগুলো প্রোডাক্ট আছে একটা স্পেসিফিক আইডি ক্রিয়েট হয়ে যায়, একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যায়। তো সেই যে লিঙ্কগুলো, সেই যে প্রোডাক্টগুলো, সেই লিঙ্কের মাধ্যমে আমি আমার নিজস্ব সাইট বলেন বা আমার ইউটিউব চ্যানেল বলেন, সেইগুলোতে হচ্ছে আমি খুব ইজিলি প্রমোট করতে পারি, ঠিক আছে? তারপর যেমন এটা যেমন দেখাইলাম যে একটা হচ্ছে মডেল, যে প্রোডিউসারের পর হচ্ছে অ্যাফিলিয়েটের পরে হচ্ছে থার্ড পার্টি মানে বলতে পারেন, তারপর হচ্ছে কনজিউমারের কাছে যায়। যেমন আপনার ধরেন আমরা হয়তো অনেকেই জানি যে ওপাস একটা হচ্ছে সফটওয়্যার ফার্ম, সে তার সেলস মানে বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করে। এখন তার একটা সফটওয়্যার হচ্ছে আমি আমার ওয়েবসাইটে ছাড়লাম। এখন আমার সেই ওয়েবসাইটে ঢুকে কেউ যদি পারচেস করে, সেইটার এগেইনস্টে আমি একটা কমিশন পাবো। সেটাই হচ্ছে আমার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি বলি যে অ্যাফিলিয়েট মার্কেটিং বেসিক্যালি কয় টাইপের, আমি বেসিক্যালি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে 3 টাইপের। একটা হচ্ছে পেপার সেল, পেপার ক্লিক এন্ড হচ্ছে পেপার লিড। আচ্ছা, পেপার সেলটা কি? পেপার সেলটা হচ্ছে সেলস জেনারেট হইলে আমার কমিশনটা আমি পাবো, ঠিক আছে? তো এই যে সেলস জেনারেট হওয়া, একটা মজার জিনিস আমি শেয়ার করি, সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটের মানে রিলেটেড। ধরেন আপনি হচ্ছে ক্যামেরা কিনবেন, ঠিক আছে? এখন আমি আমার সাইটে অ্যামাজন থেকে একটা ক্যামেরার লিংক নিয়ে আমি একটা আইডি ক্রিয়েট, আমি অ্যাফিলিয়েট করি, আমি আমার সাইটে দিছি। তো এই যে আপনি যে ক্যামেরা কিনবেন আমার লিংকের থ্রুতে, আপনি সেই অ্যামাজনে গেলেন,
এখন যাওয়ার পরে দেখা গেল যে আপনার পছন্দ হইলো না, যে না আমি ক্যামেরা কিনবো না, কি সব ক্যামেরা উঠায় রাখছে, আমি কিনবো না। তো এই যে আপনি চলে গেলেন, চলে যাওয়ার 7 দিনের মধ্যে আপনি যদি অন্য কোনো প্রোডাক্টও কিনেন, সেইটার এগেনস্টেও কিন্তু আমি একটা কমিশন বা একটা পার্সেন্টেজ আমি পাবো। এটা শুধুমাত্র কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে, এটা অন্য কোনো মার্কেট প্লেস দেয় না, এটা শুধুমাত্র অ্যামাজন অ্যাফিলিয়েট দেয়। তো এইটা একটা সেলস জেনারেটরের মাধ্যমে। তারপর হচ্ছে পেপার ক্লিক যেটাকে বলে, এটা হচ্ছে আমি যে লিঙ্কটা পাবো, সেই লিঙ্কে যদি আমার ক্লিক, যে কোনো একটা ক্লিক জেনারেট হয়, সেইটার এগেনস্টে আমি হচ্ছে কিছু কমিশন বা কিছু পার্সেন্টেজ পাবো। বেসিক্যালি এটা সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রেই খুব বেশি ইউজ করা হয়, নর্মালি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে একটু প্রবাবলি কম ইউজ করা হয়। তারপর যদি বলি যে পেপার লিড, লিডের ব্যাপারটা কি? লিডটা হচ্ছে আমি কোন একটা লিঙ্কে ক্লিক করলাম, তো ক্লিক করলে দেখা যায় যে যে লিড গুলো, এখন বলি যে লিড কি, লিড গুলো হচ্ছে আপনার নাম, আমার নাম, আপনার বয়স, ইমেইল, আপনার অ্যাড্রেস, এইগুলো এক একটা, এই ডাটাগুলো হচ্ছে আমরা লিড হিসেবে বলে থাকি ডাটাগুলোকে। তো কোন একটা লিঙ্কে যদি আমি ক্লিক করি, আমরা তো অনেকেই জানি যে সেখানে আমাদের নাম দিতে হয় ক্লিক করলে, বা হচ্ছে কুকিজটাকে একসেপ্ট করার জন্য একটা অ্যালাউ এর অপশন থাকে ওয়েবসাইট থেকে। তো সেটার মাধ্যমে আমরা যদি অ্যালাউ করি, তাহলে আমাদের বেশ কিছু ইনফরমেশন অটোমেটিক্যালি হচ্ছে সেখানে চলে যায়। তো এই যে লিড গুলো জেনারেট হয়, সেটার মাধ্যমেও একটা কমিশন বা একটা পার্সেন্টেজ খুব ইজিলি আর্ন করা যায়। আর অ্যাফিলিয়েটের মজার বিষয় যে বাংলাদেশে অ্যাফিলিয়েট করে তেমন মজা নাই। অ্যাফিলিয়েটটা বেসিক্যালি করার জন্য বাইরের কান্ট্রি গুলোতে করতে হয়, লাইক কানাডা, ইউএসএ, এই সমস্ত কান্ট্রি গুলোতে অ্যাফিলিয়েট বেসিক্যালি হচ্ছে বেশি রিনাউন্ড, মানে আমাদের দেশ থেকে যদি আমি বলি। ওয়েল, তাহলে নেক্সট টপিকে যাওয়া যাক। আচ্ছা, এইটা সম্পর্কে হয়তো অনেকেই জানবেন, আবার হয়তো অনেকেই জানবেন না। এইটা হচ্ছে পোস্ট কার্ড। আমি ছোট্টবেলায় আমার বাবার কাছে দেখছিলাম, তার একটা ড্রয়ার ছিল, সেইখানে আমি দেখছিলাম যে এরকম একটা পোস্ট কার্ড ছিল। তো এখন কিন্তু আর আমরা এইগুলো ইউজ করি না। আমরা কি ইউজ করি, আমরা মানে আপনারা কেউ কি বলবেন, মানে যদি একটু মাইক্রোফোন অন করে, কারণ অনেকক্ষণ ধরে আমি একলা একলা বকবক করে যাচ্ছি, আপনারা একটু বোরিং হইতেই পারেন, ঠিক আছে? আপনারা কেউ কি বলবেন যে এখন আমরা কি ইউজ করি এই পোস্ট কার্ডের বাহিরে? ইমেল। রাইট, ইমেল। আচ্ছা, কেউ একজন বলছেন ইমেল, রাইট। তো এই ইমেইলের মাধ্যমেও কিন্তু খুব ইজিলি টেমপ্লেট ব্যবহার করে ইমেল মার্কেটিং করা যায়, বা আপনি বলেন যে থার্ড পার্টি সফটওয়্যার বা টুলস বলেন। তো এইগুলোর মাধ্যমে দেখা যায় যে একটা হিউজ অ্যামাউন্ট পার্সনের কাছে খুব ইজিলি ইমেইলটাকে, আমি আমার ইমেলটাকে সেন্ড করতে পারি বা ইমেল মার্কেটিং করতে পারি। যেমন কিছু সফটওয়্যার আমি একটু নাম বলি, যেমন হচ্ছে মেইলচিম্প। এটা খুব জনপ্রিয় একটা সফটওয়্যার, যেখানে হচ্ছে একই সাথে 1000 ইমেইল আপনি একসাথে সেন্ড করতে পারবেন, মানে 1000 পার্সনকে আপনি খুব ইজিলি সেন্ড করতে পারবেন, ঠিক আছে? তারপর আছে সেন্ডার আছে। আর তাছাড়া মেইলচিম্পেরটা আমি হচ্ছে এটা নর্মালি বললাম, এটার বিভিন্ন ভার্সন আছে, বিভিন্ন ভার্সনে বিভিন্ন আরো অনেক বেশি পার্সনকে ইজিলি হচ্ছে সেন্ড করা যায়। তো এইটা হচ্ছে একটা ইমেল মার্কেটিং। এখন ইমেল মার্কেটিং এর যদি কিছু বেনিফিটের কথা বলি, বেশ কিছু বেনিফিট আছে অবশ্যই, নাহলে তার এমনি এমনি ইমেল মার্কেটিং করতাম না। অবশ্যই কিছু একটা বেনিফিট আছে। যেমন ইমেল মার্কেটিং যারা করে, তাদের কাস্টমারদের থেকে যে লিড গুলো নিছে, তাদের কিন্তু অবশ্যই একটা নিজস্ব কিন্তু ইমেল অ্যাড্রেস আছে। আর এই যে বিজনেস কমিউনিকেশন বলেন, তো এইটার জন্য কিন্তু একটা উত্তম একটা মাধ্যম বলতে পারেন, যে ইমেলের মাধ্যমে খুব ইজিলি বিজনেস কমিউনিকেশনটা খুব ইজিলি করা যায়। আবার যদি আমি ফাইন্যান্সিয়াল টার্মের কথায় আসি, তাহলে রেভিনিউ অ্যান্ড আরওআই, যেটাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এইটা খুব ইজিলি ড্রাইভ করা যায়। আর আরো অনেক সুবিধা আছে, যেমন এখানে লেখা আছে যে ট্রেডিশনাল মার্কেটিং এর থেকে এইটার খরচটা তুলনামূলক কম। তারপর বলতেছে যে টার্গেট অডিয়েন্সদের কাছে খুব ইজিলি, মানে আমি স্পেসিফিক সবার কাছে আমার দরকার নাই দেওয়ার, আমি আমার স্পেসিফিক কিছু টার্গেট অডিয়েন্স আছে, আমি শুধুমাত্র তাদের কাছে হচ্ছে এই ইমেল গুলো থ্রো করবো বা ইমেল গুলো সেন্ড করবো। সো ওইরকম টার্গেট অডিয়েন্সদের কাছেই এই ইমেলটাকে সেন্ড করা যায়। তারপর খুব কাস্টমার রিলেশনশিপটাকে খুব বিল্ড আপ করা যায়, কাস্টমারদের অ্যাওয়ারনেস সম্পর্কে জানানো যায় খুব ইজিলি। তারপর এমন কন্টেন্ট আমি শেয়ার করব, মানে শেয়ার করা যায়, শেয়ারেবল কন্টেন্ট, এগুলো খুব ইজিলি ইমেল মার্কেটিং এর থ্রুতে আমি মার্কেটিং করতে পারি। এছাড়াও ইমেল মার্কেটিং এ দেখা যায় যে একটা ডিভাইস থেকে আমি ওই যে একটু আগে বললাম যে 1000 5000 এরকম অনেক মানুষের কাছে আপনি দিতে পারবেন। সো ইজিলি দেখা যায় যে একটা ডিভাইস থেকে অনেকগুলো ডিভাইসে আপনি খুব ইজিলি মার্কেটিংটা করে ফেলতে পারেন। আচ্ছা,
তো ইমেল মার্কেটিং এর অনেক গুণাবলী জানলাম আমরা। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব, লাইক মানে এটা কি ইউটিউবের একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বাংলাদেশে ফেসবুকের পরপরই যদি আমি স্থান বলি সেটা কিন্তু ইউটিউবের সবচেয়ে বেশি। যে আমাদের কতক্ষণ ফেসবুক ব্রাউজ করতেছি, ভালো লাগতেছে না, যাই একটু ইউটিউবে গান শুনি, একটু মিম দেখি, এটা সেটা দেখি, ঠিক আছে, অনেকে আমরা ইউটিউব দেখি। তো ইউটিউব ভিমো হচ্ছে ভিডিও মার্কেটিং এর একটা অন্যতম প্ল্যাটফর্ম। মানে ইউটিউবের এটার রিলেটেড আমি একটু কিছু কথা বলি। বেসিক্যালি এটা হচ্ছে ভিডিও মার্কেটিং এর জন্য আর কি ইউটিউবটাকে এখানে নিয়ে আসা। আর ইউটিউবে অনেক কিছু করা যায়, আপনারা অনেকেই জানেন, ঠিক আছে, আমি না বললেও আপনারা জানেন অনেকে অনেক কিছু। যেমন হচ্ছে ভিডিও পাবলিশ করে মনিটাইজেশন মানে এনেবল করে খুব ইজিলি টাকা আর্ন করা যায়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড রান করে টাকা আর্ন করা যায়, এটা ওয়ান কাইন্ড অফ ভিডিও মার্কেটিং। যেমন আমরা এখন দেখি যে ফুড পান্ডা, ওফ মানে বলা যায় না, 2 মিনিট পর পরে খালি অ্যাড দেয় মানে কি খালি খাইতেই হবে আমার, তাই না, ব্যাপারটা এমন হয়ে যায়। মাঝ রাইতে দিন রাইতে মানে টাইম নাই, লিমিট নাই কোনো, 2 মিনিট পর পর চলে আসে ফুড পান্ডা। তো এই যে জিনিসগুলো, এইগুলো সবই কিন্তু ওয়ান কাইন্ড অফ ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং এর মাধ্যমে খুব ইজিলি একটা ব্র্যান্ডকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে প্রমোট করা যায়। এখন যদি ভিডিও মার্কেটিং রিলেটেড বললাম এতক্ষণ যে খুব ইজিলি ভিডিও মার্কেটিং এর মাধ্যমে একটা ভিডিও মেক করে সেই ব্র্যান্ডটাকে খুব ইজিলি আমি প্রমোট করতে পারবো। এখন ভিডিও মার্কেটিং এ বেশ কিছু ক্যাটাগরিজ বলতে পারেন বা টাইপ বলতে পারেন, যে কি কি মাধ্যমে বা কি কি টাইপের মাধ্যমে আমি ভিডিও মার্কেটিংটাকে করতে পারবো। এখানে আমরা এই যে গ্রিন মার্ক করা বা লাইন করা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে লেখা আছে যে কাস্টমার টেস্টিমোনিয়ালস। বিষয়টা কি? ধরেন স্কয়ার হসপিটালে সেবা গ্রহণ করেছে এমন কিছু পার্সনদের নিয়ে আমি তাদের মতামত গ্রহণ করলাম যে আপনি যে স্কয়ার হসপিটালে সেবা নিলেন সেইটার আপনি মানে কেমন ছিল, আপনার ফিডব্যাকটা একটু দেন আমাদের। তো এই ফিডব্যাকটা নিয়েও কিন্তু একটা ভিডিও মার্কেটিং করা যায়, ঠিক আছে। তারপর যদি বলি যে ভিডিওস ফ্রম লাইভ ইভেন্টস, আচ্ছা এইটার সাথে আমরা খুব মানে সবাই খুব বেশি মানে পরিচিত। যেমন আমরা ফেসবুকে দেখি যে বিভিন্ন আপুরা রাত 9টার পরে বা 10টার সময় এরকম বিভিন্ন পেজে এসে লাইভ করে, দেখা যায় যে সেখানে ড্রেস সেল করে, আরো অনেক প্রোডাক্ট সেল করে। তো এইটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভিডিও মার্কেটিং। তারপর বলতে পারেন যে হাউ টু ভিডিওস। তো এই জিনিসটা কি? ধরেন আমি হচ্ছে ছাদ বাগান করতে চাই বা বায়োফ্লাক পদ্ধতিতে মাছ চাষ করতে চাই। এখন আমি এই জিনিসটা সম্পর্কে জানি না, আমি ইউটিউবে সার্চ করলাম যে আমি কিভাবে এটা করব, আমি ছাদ বাগানটা কিভাবে করব বা বায়োফ্লাক পদ্ধতিতে আমি কিভাবে মাছ চাষটা করব, ঠিক আছে। তারপর যেমন অনেকে আছে যে আমরা রান্না পারি না, ঠিক আছে, রেসিপি জানতে হইলে বিভিন্ন মজার মজার খাবার, ঠিক আছে, ঠিক আছে। তো এই যে এই রেসিপি গুলো, এইগুলো কিন্তু আমরা খুব ইজিলি এই 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 মাধ্যমে দেখা যায় যে আমরা খুব ইজিলি মানে যে জানতে পারতেছি। এইটাও কিন্তু এই যে আমাদের যে এক্সপ্লেইন করে দেখাচ্ছে যে এইভাবে এইভাবে করতে হচ্ছে, ঠিক আছে, এইগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ভিডিও মার্কেটিং। তারপর বলি যে এক্সপ্লেইনার ভিডিওস। আচ্ছা এক্সপ্লেইনার ভিডিওস গুলো কি? আচ্ছা আমরা তো সবাই তো সব বিষয়ে পারদর্শী না। এখন ধরেন আমি একটা নতুন একটা ক্যামেরা কিনছি, আমি সেই ক্যামেরাটা চালাইতে জানি না, আমাদের চালাইতে হবে, ছবি তো তুলতে হবে, শখ করে কিনছি, ছবি না তুললে তো কেমন না বিষয়টা। তো এখন আমি ইউটিউবে সার্চ দিলাম যে আমি এই ক্যাননের 500D-টা আমি কিভাবে ইউজ করব, ঠিক আছে। তো সেইখানে দেখা যায় যে খুব সুন্দর করে ইলাবোরেট ভাবে, খুব সুন্দর করে যে এইভাবে আপনি এটা ইউজ করবেন, জুমটা লেন্সটাকে এইভাবে জুম করবেন, এইটাকে এখানে এই ক্লিক করবেন, খুব সুন্দর করে যে এক্সপ্লেইনারি ভিডিও যেগুলো আছে বা রিভিউ যেগুলো, সেইগুলোকেই বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে যে এক্সপ্লেইনার ভিডিওস। এইগুলোও কিন্তু ভিডিও মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে যে কর্পোরেট ট্রেনিং ভিডিওস। বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোতে দেখা যায় যে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পাবলিশ করা হয়, এগুলো ভিডিও মার্কেটিং। তারপর আরেকটা মজার জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা হচ্ছে ভাইরাল অথবা এন্টারটেইনমেন্ট ভিডিওস। আচ্ছা আচ্ছা আমি একটা কোয়েশ্চেন করবো, আপনারা একটু ইন্টারেক্টিভ হবেন আমার সাথে। যেমন আচ্ছা আপনারা কি বলতে পারেন যে আমাদের এটিএন বাংলা নিউজের বা এটিএন বাংলা চ্যানেলের মালিক কে? কেউ কি বলতে পারবেন? আবার বলো কথা বুঝি নাই। বলতেছি যে এটিএন বাংলা চ্যানেল বা এটিএন বাংলা নিউজের মালিক কে? মাহফুজুর রহমান। ওয়েল আপনারা খুব ইজিলি বলে ফেললেন তাই না, কারণ আপনারা চিনেন। কেন চিনেন? সে
তার গানের জন্য জনপ্রিয়, ঠিক আছে, সে তার গানের মাধ্যমেই হচ্ছে আমাদের কাছে খুব জনপ্রিয় হয়ে গেছে। এখন আমরা মনে করতে পারি যে সে এগুলো মজার ছলে করতেছে, আসলে কিন্তু না। সে এইগুলো যে করতেছে, ঠিক আছে, সে কিন্তু অনেকটা ইচ্ছাকৃত ভাবেও হইতে পারে। কারণ এই যে আপনি যে ভাইরাল করতেছেন তারে, ঠিক আছে, শুধুমাত্র কিন্তু সে ভাইরাল হচ্ছে না, সে যে, তার নাম যে মাহফুজুর রহমান, সে যে এটিএন বাংলার নিউজের একজন মালিক, ঠিক আছে, সাথে সাথে কিন্তু আমরা এইটাও জানতে পারতেছি, ইভেন তার চ্যানেলটাকেও কিন্তু আমরা, আচ্ছা এটিএন বাংলা কখনো দেখি নাই, যাই একটু দেখি, মাহফুজ স্যারের তো গান গান শুনতে পারবো, ঠিক আছে। তো এরকম করে দেখা যায় যে আমরা খুব ইজিলি তাকে ভাইরাল করে দিচ্ছি বা ভাইরাল সে হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ভিডিও মার্কেটিং, ঠিক আছে। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, অনেকক্ষণ অনেক বকবক করলাম, প্রায় শেষের দিকে চলে আসছি, আরেকটু টাইম নিয়ে আমাকে টাইম দিবেন, ঠিক আছে। তো এই ভিডিও মার্কেটিং এর বেশ কিছু ফ্যাক্টর থাকে, ইউজার থাকে, সেটাতে সেই ভিডিওটা আমি যে ছাড়লাম সেটার সাকসেস রেটটা কত, বা আদৌ কি সেইটা একসেপ্ট করছে কিনা অডিয়েন্স, সেই জিনিসগুলা। তারপর সেটাতে অবভিয়াসলি একটা মেসেজ থাকে, সার্চ করার মতো একটা ব্যাপার থাকে, সেখানে একটা নিউ একটা আইডিয়া থাকে, অ্যাডভার্টাইজিং এর ব্যাপার থাকে, টার্গেটেড অডিয়েন্স থাকে, সেখানে বেসিক্যালি অবভিয়াসলি একটা কন্টেন্ট নিয়েই তো ভিডিও মার্কেটিংটা করা হয়, তারপর একটা প্রসেসের মধ্যে দিয়ে এগুলো যায়। তো এই যে এই বিষয়গুলো, এই ওভারঅল জিনিসগুলো নিয়েই বেসিক্যালি ভিডিও মার্কেটিংটা করা হয়, বা এই ফ্যাক্টর গুলো মাথায় রাখা হয় আর কি। ভিডিও মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মানে রিমেম্বার করে থাকা মানে রাখা ভালো। এখন বলি যে সেগুলা কি। আচ্ছা, ভিডিও একটা ছাড়লাম, এখন দেখা গেল যে ভিডিও একটা ছাড়লেই তো হইলো না। তো বেসিক্যালি মানে যারা ভিডিও মার্কেটার তাদেরকে মানে বলা হয় যে আপনারা স্টোরি বেস ভিডিও মেক করবেন। কারণ স্টোরি বেস ভিডিও মেক করলে কি হয়, খুব সুন্দরভাবে অডিয়েন্স ধরে রাখা যায়, ঠিক আছে। এতে করে কি হয়, এতে করে আমার যেই প্রোডাক্টটা আছে বা আমার যে সার্ভিসটা আছে সেটার সেলসটা খুব ইজিলি জেনারেট হয়। আরেকটা মজার জিনিস, আমরা অনেকেই হয়তো জানি যে আমরা একটা ভিডিও দেখবো কি দেখবো না, ঠিক আছে, যখন আমাদের চোখের সামনে একটা ভিডিও চলে আসে সেটা আদৌ আমি দেখবো কি দেখবো না সেটা কিন্তু আমি অনলি 3 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, আমি মানে এটাকে নির্বাচন করে ফেলি যে আমি আদৌ সেটাকে দেখবো নাকি স্কিপ করে চলে যাব, ঠিক আছে। তো আমার সেই 3 সেকেন্ড, ঠিক আছে, 3 সেকেন্ডটাকে কাজে লাগাইতে হবে। তবে শুধুমাত্র 3 সেকেন্ড দিয়ে তো আর ভিডিও হয় না। প্রথমত মানে আপনার প্রথম 10 সেকেন্ডের মধ্যে এমন কিছু রাখতে হবে যেটা দেখলে আপনার কাস্টমার অ্যাট্রাক্ট হয়, আপনার সেই ভিডিওটাকে বলে যে না থাক দেখবো না, ঠিক আছে, যেন দেখে অ্যাটলিস্ট। তারপর আপনি যে ভিডিওটা বানাইছেন, ঠিক আছে, সেটাতে যাচ্ছে তাই বানাইলে তো হবে না, সেটাতে বোরিং করে তোলা যাবে না। বোরিং জিনিসই তো আমাদের ভালো লাগে না। যেমন হয়তো আজকে অনেকেই বোরিং হয়ে চলে গেছে, অলরেডি চলেও গেছে, ঠিক আছে, কারণ কি একা একা বক 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 করতেছি, ঠিক আছে। তো এই যে এই জিনিসগুলো, তো এই বোরিংনেসটা রাখা যাবে না। তারপর ইউটিউবের ক্ষেত্রে যদি বলি যে ইউটিউবে একটা ভিডিও পাবলিশ করলাম, এখন শুধুমাত্র তো ভিডিও পাবলিশ করলেই নয়, সেটাতে অনেক কিছু কাজ থাকে, যেমন টাইটেল দেওয়া, মেটা ট্যাগ দেওয়া, কিওয়ার্ড দেওয়া, সেটাতে ডেসক্রিপশন অ্যাড করা, তারপর আরো অনেক কিছু থাকে, অনেক কাজ থাকে যেগুলাকে মানে এগুলো হচ্ছে এই ভিডিওটা যেকে আমি যে মানে অপটিমাইজ করব, ঠিক আছে, এটাকে বলা হয় মানে ভিডিও মার্কেটিং এর ভাষায় বলা হয় অন পেজ ভিডিও অপটিমাইজেশন, ঠিক আছে। সেই স্পেসিফিক সেই ভিডিওটাকে আমি একটু অপটিমাইজ করব প্রপারলি, যেন হচ্ছে ইউটিউবের সার্চ ইঞ্জিন বা ইউটিউবের অ্যালগোরিদম যেন ভালোভাবে বুঝতে পারে, সেই অনুযায়ী আমি অ্যাপ্লিকেবল করে তুলবো, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস রেডি মনে রাখতে হবে যে ভিডিওটাকে এমন ভাবে রেডি করতে হবে যেন আপনার সেই ভিডিওটা দেখে কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে খুব ইজিলি জানতে পারে, মানে রিলেভেন্ট কিছু অবশ্যই রাখতে হবে। এবং আপনি যে একটা প্রোডাক্ট সেল করতেছেন বা সার্ভিস সেল করতেছেন, ঠিক আছে, আপনি যে একটা ভালো ব্র্যান্ড, আপনি যে অন্য সবার থেকে আলাদা, এই জিনিসটাকে আপনার প্রুফ করাইতে হবে ওই ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে। তাইলে আপনি দেখা যাবে যে খুব ইজিলি একজন সাকসেসফুলি একটা ভিডিও কন্টেন্ট পাবলিশ করে আপনার বিজনেস বলেন, ঠিক আছে, বা একটা একটা শিল্প প্রতিষ্ঠান বলেন, সেইগুলোকে আপনি খুব ইজিলি গ্রো আপ করতে পারবেন। তো এই ছিল বেসিক্যালি আমাদের ফার্স্ট সেশন, ঠিক আছে। তো অনেক কিছু হয়তো আমরা জানতে পারছি, ঠিক আছে।
তো এই জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার ডক্টর মোহাম্মদ শাখাত হোসেন স্যারকে, এবং আমাদের লক্ষণ চন্দ্র বিদ্যা স্যারকে, এবং আমাদের অন্যতম রাসেল স্যার। আমি এদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এবং অভিকে এত সুন্দরভাবে একটি মানে প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, যেখানে হচ্ছে আমি যেহেতু প্র্যাকটিক্যালি কিছু কাজ করি সেই জিনিসগুলো আমি খুব ইজিলি শেয়ার করতে পারবো আপনাদের সাথে। ঠিক আছে, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো, আপনাদের সাথে আপনাদেরকে কিছু নতুন কিছু হয়তো জানাতে পারবো। তো ধন্যবাদ স্যার আপনাদের, যদি কিছু বলেন আর কি। থ্যাংক ইউ শুভ, থ্যাংক ইউ অভি। তোমাদের সেশনটা ভালো হয়েছে। এখন তোমরা যদি তোমাদের যারা অডিয়েন্সেস আছে আর ভিউয়ার যারা আছে আর লিসেনার যারা আছে, if you take question from them regarding today's discussion, you can take and answer the question, and the remaining part will be continued by the Sejam. Okay, so thank you. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সেশনটি কমপ্লিট করার জন্য। তো আমরা এখন এতক্ষণ অনেক কিছু জানতে পারলাম, টোটাল ভিডিও মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, পুরো লটস অফ থিংস আমরা আসলে একটা থিওরি বেসড সবকিছু জানতে পারলাম। তো আমাদের পরবর্তী সেশনে সবগুলো প্র্যাকটিক্যালি দেখানো হবে। আজকের সেশনে যেগুলো আমরা থিওরি বেসড জানলাম, নেক্সট সেশন থেকে আমাদের সবগুলো প্র্যাকটিক্যালি শুরু হবে। আসলে ভিডিও মার্কেটিং যেমন হচ্ছে ইন্টারাকশন যে বিষয়গুলা, অ্যাড মেকিং, কিভাবে অ্যাড আমরা তৈরি করব আমাদের প্রোডাক্টের জন্য, সেই অ্যাড মেকিং সেশন আমাদের একটা আছে। আমরা কিভাবে ভিডিও মেক করব, ভিডিও কিভাবে ইন্টারাকশন করব, এই জিনিসগুলো আছে। তারপর অ্যাড প্লেসমেন্ট কিভাবে করব, কোন অ্যাড কিভাবে প্লেসমেন্ট করব, আমরা অডিয়েন্স টার্গেট কিভাবে করব, একটা ফেসবুক পেজকে কিভাবে পরিপূর্ণভাবে সাজাবো, এই টোটাল জিনিসটা কিন্তু আমাদের পুরো নেক্সট সেশন ধরে খুব সুন্দরভাবে আউটলাইন করে সাজানো আছে। তো আমাদের এই পর্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের আজকের সেশন নিয়ে, তো আমরা হ্যান্ড রেইজ করতে পারি, হ্যান্ড রেইজ করে আমরা সেই প্রশ্নগুলো করতে পারি। সো আমরা যদি আমাদের কোনো প্রশ্ন থাকে আমরা আমাদের মেসেজ সেকশনে গিয়ে আমরা সেই প্রশ্নগুলো করতে পারি। আর আমাদের পরবর্তী সেশনে সবকিছু প্র্যাকটিক্যাল দেখানো হবে। আমরা অবশ্যই নেক্সট সেশনের জন্য প্রিপারেশন নিয়ে আসবো, অবশ্যই একটা খাতা একটা কলম নিয়ে বসবো, যেন আমরা কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়, কিভাবে আমরা অর্গানিক পোস্ট ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা অর্গানিকলি পোস্ট এঙ্গেজমেন্ট বজায় রাখতে পারি। তারপর হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, অ্যাড কিভাবে পোস্ট করব, কোন অ্যাড গুলোর কি অবজেক্টিভস হবে। সব অ্যাডের তো সব ধরনের অবজেক্টিভস হয় না, তো কোন অ্যাডের কি অবজেক্টিভস হবে, কোন অ্যাডে কি ধরনের টার্গেট বেস অডিয়েন্স আমাদের থাকতে হবে। নরমালি আমরা কি ধরনের মিস্টেকস গুলো করি, যে মিস্টেকস গুলো আসলে আমাদের করা উচিত না, বাট আমরা ভাবি হয়তো এগুলো ঠিক আছে, বাট সেখানে অনেক কিছু ভুল আছে। যেমন নরমালি আমরা দেখি, নরমালি আমাদের অনেকেই আছে এখানে যারা অনলাইনে ফেসবুক কমার্স ইউজ করি, সেখানে অনেক ক্রিয়েটিভ কিছু সেকশনস আছে, যেমন শপ সেকশনস আছে। আমাদের ই কমার্স ওয়েবসাইট না থাকলেও আমরা ফেসবুকের সেই ইন্টারাকশন যে জায়গাটুকু আছে, যে সব সেকশন, ওইটার মাধ্যমে কিন্তু আমরা একটা সুন্দর একটা পেমেন্ট প্রসেস কানেক্ট করেও কিন্তু আমরা একটা ওয়েব কমার্স রান করতে পারবো। তো যেহেতু আমাদের প্রোগ্রামের বেসড হচ্ছে ফেসবুক, তো আমরা প্রথমেই যেটা দেখাবো আসলে আমাদের ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে, তারপরে কিভাবে সেটার সাথে শপটাকে ইন্টিগ্রেট করতে হবে, তারপরে সেটাতে কিভাবে অর্গানিক পোস্ট ডেইলি কিভাবে অর্গানিক পোস্ট দিতে হবে। লাইক সবসময় তো আমরা অ্যাড রান করতে পারবো না, একটা পেজে তো আর সবসময় একটা বিজনেস সবসময় অ্যাড রান করা না। তো অ্যাড রান করার পাশাপাশি আমরা কিভাবে আসলে আমাদের অর্গানিক পোস্ট গুলোকে আমরা পোস্ট করবো, সেগুলো কিভাবে বজায় রাখবো, আমরা কিভাবে অ্যাড অ্যাকাউন্ট সেট করবো। নর্মালি আমরা জানি না আসলে কিভাবে ফেসবুকে বুস্ট করতে হয়, আমরা একে ওকে নক করি যে কার কার্ড আছে তাকে দিয়ে আমরা বুস্ট করাই, সে আসলে ঠিকভাবে বুস্ট করতে পারে কি না পারে না সেটা আমরা মেজার করতে পারি না অনেক সময়। তো এই টোটাল জিনিসটাকে আমরা আমাদের পুরো সেশনের মাধ্যমে নিয়ে চলে আসছি, যাতে একজন এন্টারপ্রেনিয়র বা একজন এফ কমার্স রান যে করে বা এফ কমার্সে যে বিজনেস করে, সে যাতে পুরো জিনিসটাই নিজে প্রসেস করতে পারে, পুরো জিনিসটা যেন নিজে কমপ্লিট করতে পারে। তো আমাদের নেক্সট সেশনটা শুরু হবে 7 ডিসেম্বর। আমরা আমাদের গ্রুপগুলোতে, আমাদের ফেসবুক পেজে আমরা আমাদের লিংক প্রোভাইড করে দিব। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্পেশালি থ্যাংক ইউ আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার ডক্টর মোহাম্মদ শাখাওয়াত হোসেন স্যার। স্যার অনেক লং একটা সময় নিয়ে স্যার আমাদের সাথে আছেন। স্যার এত ব্যস্ততার মাঝেও আমাদের এত লম্বা একটা সময় দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সকল টিচারকে, স্পেশাল ধন্যবাদ আমাদের লক্ষণ স্যারকে। স্যার আমাদের অনেক 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 মানে গাইড করেছেন, স্যার আমাদের পুরো প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে নিয়েছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের রাসেল স্যারকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে স্যার যদি আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন স্যার।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অভিকর্মকার এবং তোমার টিম যে আছে তাদেরকে একটু ক্ল্যাপিং দিতে চাই। ফ্যান্টাস্টিক, সিম্পলি আমি বলবো যে ইটস আউটস্ট্যান্ডিং। আমি এতটা আশা করিনি যে আমার ছেলে মেয়েরা এত সুন্দরভাবে তাদের উপস্থাপন করবে। আমার তো মনে হয় যে দিস ইজ মর্নিং শুজ দ্য ডে। তো আমার মনে হয় যে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা এটাকে এনজয় করতে পারে। ইটস এ ভেরি লার্নিং প্ল্যাটফর্ম। এবং আমরা আজকে ডিজিটালাইজেশনের যে জিনিসগুলা অ্যাপলি শিখতে চাই, শুধু শিখা না, অ্যাপলি শিখা, যে অ্যাপ্লিকেশনটা আমি করতে পারবো মার্কেটে, যে অ্যাপ্লিকেশনটা আমি বিজনেসের একটা স্টুডেন্ট হিসেবে আমি আমাকে নিজেকে প্রুফ করতে পারবো মার্কেটে, সেটা একটা দারুণ প্ল্যাটফর্ম হবে আমাদের আজকে এই ডিজিটাল মার্কেটিং এবং এফ কমার্স ফেসবুকের যে বিষয়টা। আমি এই লম্বা সময় ধরে আই হ্যাভ বিন এনজয়িং দিস সেশন। আমার মনে হয় যে যেহেতু সেজান বলতেছে যে সামনের সেশনটা হবে প্র্যাকটিক্যাল, তো সেখানে আরো চমৎকার হবে। সিম্পলি আমি আশা করি যে আমাদের ডিআইটির স্টুডেন্টরা আরো বেশি কিভাবে জয়েন করতে পারে। একটা স্টুডেন্টও আমার মনে হয় যে এখানে স্পেয়ার থাকা ঠিক হবে না। আমার মনে হচ্ছে সিম্পলি ইট শুড বি এনজয়েড বাই এভরিবডি, আইদার হি অর শি মাইট বি টিচার or student, even from other department, other discipline, CSC and tourism, MBA, all students can enjoy this. It's a very good learning platform. So again, I am thanking to everybody here. Thank you very much. থ্যাংক ইউ স্যার আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। স্যার আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। আমরা স্যার যে তিনজন ট্রেনার আছি তারা আমরা তিনজনই আমরা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের। অনেক সময় ডিজিটাল মার্কেটিং এই টার্মসের সাথেই মানুষ আসলে জিনিসটাকে আসলে ব্যাকগ্রাউন্ড অন্য মানে ভাবে আমরা হয়তো বা সিএসসি ব্যাকগ্রাউন্ড বা আসলে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হওয়া লাগে। আসলে কোনো কিছু জানতে হলে ব্যাকগ্রাউন্ড আসলে ম্যাটার করে না। আসলে ম্যাটার করে হচ্ছে আমি কি জানতে চাচ্ছি বা আমি কিভাবে জানতে চাচ্ছি। আমি যদি সঠিক মানুষের থেকে সঠিক জায়গায় সঠিক জ্ঞানটা অর্জন করি, আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের পিপল এই জিনিসগুলো আমরা খুব সহজেই জানতে পারবো। এখন আসলে তেমন কঠিন কিছুই নাই। আমাদের প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদের নেক্সট সেশনটা হবে আমাদের 7 ডিসেম্বরে। 7 ডিসেম্বরে আমাদের টোটাল জিনিসটা দেখানো হবে হচ্ছে ফেসবুক পেজ কিভাবে প্রপারলি ক্রিয়েট করতে হয়, কিভাবে ইউজার নেম খুঁজে পাওয়া যায়, সেখানে অর্গানিকলি কিভাবে পোস্ট করতে হয়, গ্রুপের মাধ্যমে কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করা যায়, আমাদের অ্যাড অ্যাকাউন্ট কিভাবে আমরা ক্রিয়েট করব, সেখানে কার্ড কিভাবে অ্যাড করব, আমাদের টোটাল যে সেটআপটা থাকে একদম প্রফেশনালি যেভাবে ফেসবুক পেজটাকে সেটআপ করে টোটাল জিনিসটাকে আমরা দেখাবো। So that's all for the today. I am Yadma son of Shrijan, signing off for today. Thank you so much আমাদের সাথে থাকার জন্য।